আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প নগর নটি। আজ থাকলো অন্তিম পর্ব। সুশীল চক্রবর্তী থানাতেই ছিলেন। কয়দিন ধরে তিনি মালঞ্চর হত্যা রহস্যের ব্যাপারটা নিয়েই সর্বদা ব্যস্ত। এখানে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে তাকে। অফিস ঘরে বসে কতগুলো কাগজপত্র দেখছিলেন সুশীল চক্রবর্তী। কিরিটিকে ঘরে ঢুকতে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উৎফুল্ল কণ্ঠে তিনি বললেন, একেই বলে বোধহয় মনের টান দাদা, আসুন আসুন। কিরিটি হাসতে হাসতে বলল, তাই নাকি? হ্যাঁ, আজ দুদিন থেকে আপনার কথাই ভাবছিলাম দাদা, তাই বোধহয় আমারও তোমার কথা মনে পড়ল। তা ব্যাপার কি বলো তো, হিন্দুস্থান রোডের মার্ডার কেসটা নাকি? হ্যাঁ দাদা, আমিও কিন্তু এসেছিলাম সেই ব্যাপারেই সুশীল। সত্যি? বসুন দাদা। তা আমাদের বড়কর্তাদের পক্ষ থেকে না সুরজিৎ ঘোষালের পক্ষ থেকে? আপাতত বলতে পারো আমার নিজের পক্ষ থেকেই। এখনো কেসটা আমি কারো পক্ষ থেকেই নিইনি ভাইয়া। কেসটা কিন্তু বেশ জটিলই মনে হচ্ছে দাদা, সুশীল চক্রবর্তী বললেন। সত্যি জটিল কিনা সেটা জানবার জন্যই তো তোমার কাছে এসেছি ভাইয়া। তোমার দৃষ্টিকোণ থেকে যা তোমার মনে হয়েছে বা হচ্ছে সেটা আমি বলো তো। সুশীল চক্রবর্তী কিরিটির অনুরোধে সেই প্রথম দিন থেকে মালঞ্চর হত্যার ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে যা যা জেনেছেন একে একে সব বলে গেলেন এবং বলা শেষ করে বললেন, কিরকম মনে হচ্ছে দাদা ব্যাপারটা? সত্যি কি বেশ একটু জটিলই নয়? খুব একটা জটিল বলে কিন্তু মনে হচ্ছে না ভাইয়া, কিরিটি বলল। আমি বুঝতে পারছি মালঞ্চ হত্যার বীজটা কোথায় ছিল। বুঝতে পারছেন? হ্যাঁ, তুমিও একটু ভেবে দেখলে বুঝতে পারবে। একটি নারীকে ঘিরে, যে নারীর মধ্যে মনে হয় তীব্র যৌন আকর্ষণ ছিল, এক ধরনের নারী যার সহজেই পুরুষের মনকে হৃদয়ংসায় উদ্বুদ্ধ করে তোলে, সেইটাই এই হত্যার বীজ হয়ে ক্রমশ ডালপালা বিস্তার করেছিল বলেই আমার অনুমান। একটু বুঝিয়ে বলুন দাদা, সুশীল চক্রবর্তী বললেন। 3টি পুরুষ এক্ষেত্রে, সুরজিৎ ঘোষাল ও দীপ্তেন ভৌমিক, দুজন বাইরের পুরুষ, আর তৃতীয়জন মালঞ্চর হতভাগ্য স্বামী সুশান্ত মল্লিক, ঘরের জন। কিন্তু সুশান্ত মল্লিক তো তার স্ত্রীকে, ভুলে যেও না, স্ত্রী ভ্রষ্টা হওয়া সত্ত্বেও সুশান্ত তার আকর্ষণ থেকে মুক্ত হতে পারেনি। আর পারেনি বলেই তার স্ত্রী অন্যের রক্ষিতা জেনেও সেই স্ত্রীর সান্নিধ্য থেকে দূরে সরে যেতে পারেনি। হিন্দুস্থান রোডের বাড়িতেই পড়েছিল। তার স্ত্রী অন্যের রক্ষিতা জেনেও তারই হাত থেকে প্রত্যহ মদের পয়সা ভিক্ষা করে নিয়েছে। তারপর একটু থেমে কিরিটি বলতে লাগলো, তার স্ত্রী তার কাছে অপ্রাপণীয় জেনেও তার মনের হৃদয়ংসা তাকে সর্বক্ষণ পীড়ন করত, তাকে ক্ষতবিক্ষত করেছে। এমনও তো হতে পারে ভাইয়া, সেই অবদমিত হৃদয়ংসা থেকেই কোনো এক সময় একটা স্ফুলিঙ্গ তার মনের মধ্যে আকস্মিক আগুন ধরিয়ে দিয়েছিল এবং যার ফলে শেষ পর্যন্ত ওই হত্যাকাণ্ডটা ঘটে গিয়েছে। কিন্তু যতদূর জানা গিয়েছে ওই ব্যাপারে 3 দিন আগে থাকতেই সুশান্তবাবু ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সুশীল চক্রবর্তী বললেন। হ্যাঁ গিয়েছিল, কিন্তু হত্যার পরের দিনই তার প্রত্যাবর্তন। চলেই যদি গিয়েছিল তো আবার ফিরে এলো কেন? এবং ফিরে এলো যে রাত্রে হত্যাটা সংঘটিত হয় তারই পরদিন প্রত্যুষে। এর মধ্যে 2টো কারণ কি থাকতে পারে না? 2টো কারণ? হ্যাঁ, প্রথমত যারা কোনো বাসনা চরিতার্থ করবার জন্য কাউকে হত্যা করে তাদের মধ্যে একটা সাইকোলজি থাকে। হত্যার আনন্দকে চরম আনন্দে তুলে দেবার জন্য আবার তারা অকুস্থলে ফিরে আসে
বেশিরভাগ ক্ষেত্রেই সকলের মধ্যে উপস্থিত থেকে সেই চরম আনন্দকে রসিয়ে রসিয়ে উপলব্ধি করবার জন্য। এবং দ্বিতীয়ত, সুশান্ত মল্লিক হয়তো অকুস্থল থেকে ঘটনার সময় দূরে থেকে প্রমাণ করতে চেয়েছিল তার নির্দোষিতাটুকুই, অ্যান অ্যালিবাই। সুশীল চক্রবর্তী বললেন, আমি দাদা অতটা তলিয়ে দেখনি, তাই না ভাইয়া? কিন্তু কথাটা ভাবা উচিত ছিল নাকি তোমার? ভাবছি আপনি বুঝলেন কি করে যে সুশান্ত মল্লিককে আমি সত্যি কিছুটা এলিমিনেট করেছিলাম? সে তো তোমার কথা শুনেই বুঝতে পেরেছিলাম। তুমি যত গুরুত্ব দিয়েছ ওই দুজনের উপরেই, সুরজিৎ ঘোষাল আর দীপ্তেন ভৌমিক। কিন্তু খুনের মামলার তদন্তে এমন বিশেষ প্রয়োজনীয় ব্যাপারটা তোমার অবহেলা করা উচিত হয়নি। কোন ব্যাপারটার কথা বলছেন? ওই যে তোমার ওই সুশান্ত মল্লিকের হঠাৎ অপ্রত্যাশিতভাবে অকুস্থলে আবির্ভাব ও তার সেই কথাগুলো। দরজা আর খুলবে না। রতন আর মানদা যখন কিছুতেই দরজা খোলাতে না পেরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বন্ধ দরজার সামনে দাঁড়িয়েছিল, কথাটা সে বলল কেন? এমনি এটা কথার কথা, নাকি জেনে শুনেই সে মালঞ্চর মৃত্যুর ব্যাপারটা ঘোষণা করেছিল? দেখে, রাদার লেট দ্যান নেভার। তুমি দীপ্তেন ভৌমিকের সঙ্গে কথা বলেছ? বলেছি, গত পরশুই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সে তো কাছাকাছি লেক রোডে থাকে, কিন্তু দেখা পাইনি। অফিসের কাজে নাকি তিনি আগের দিন পাটনায় গিয়েছেন, আর আজকালের মধ্যেই তার ফেরার কথা। বলে এসেছি এলেই থানায় রিপোর্ট করতে। ওই সময় থানার সামনে একটা গাড়ি এসে থামার শব্দ পাওয়া গেল, এবং একটু পরেই একজন সুশ্রী ভদ্রলোক এসে ঘরে ঢুকলেন। কি চাই? সুশীল চক্রবর্তী প্রশ্ন করলেন। এখানকার ওসিকে? আমি। বলুন কি দরকার? আমার নাম দীপ্তেন ভৌমিক। নাম কানে যেতেই কিরিটি দীপ্তেন ভৌমিকের দিকে তাকিয়ে দেখল। বেশ বলিষ্ঠ, লম্বা চওড়া চেহারা, সুশ্রীয়। বসুন মিস্টার ভৌমিক, সুশীল চক্রবর্তী বললেন। আমার খোঁজে আপনি আমার ফ্ল্যাটে গিয়েছিলেন? দীপ্তেন বললেন। হ্যাঁ, আপনি জানেন নিশ্চয়ই মালঞ্চ দেবী খুন হয়েছেন। জানি। যেদিন আমি পাটনায় যাই সেদিনই পাটনাতে সংবাদপত্রে নিউজটা পড়েছিলাম। আপনার সঙ্গে মালঞ্চ দেবীর ঘনিষ্ঠতা ছিল? তা কিছুটা ছিল। যে রাত্রে মালঞ্চ দেবী নিহত হন সেদিন সন্ধ্যা রাত্রে আপনি ওই মালঞ্চ দেবীর হিন্দুস্থান রোডের বাড়িতে গিয়েছিলেন? গিয়েছিলাম। সেখান থেকে কখন চলে এসেছিলেন? আধ ঘন্টাটা পরেই, কারণ আমার ট্রেন ছিল রাত 9:40-এ। কিরিটি ওই সময় বললে, কিন্তু মিস্টার ভৌমিক, আপনাকে ওই বাড়ি থেকে বের হয়ে আসতে রতন বা মানদা কেউ দেখেন? না দেখে থাকতে পারে। আবার কিরিটির প্রশ্ন। সদর দিয়েই বের হয়ে এসেছিলেন বোধহয়, তাছাড়া আর কোথা দিয়ে আসবো? কিন্তু ব্যাপার কি বলেন তো? আপনাদের কি ধারণা ওই জঘন্য ব্যাপারের সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে? মনে হওয়াটা কি খুব অস্বাভাবিক মিস্টার ভৌমিক? সুশীল চক্রবর্তী বললেন, হাউ ফ্যান্টাস্টিক! তা হঠাৎ ওই ধরনের একটা অ্যাবসার্ড কথা আপনাদের মনে হলো কেন বলুন তো অফিসার? কিরিটি বললে, যে স্ত্রীলোক একই সঙ্গে দুজন পুরুষের সঙ্গে প্রেমের লীলা খেলা চালাতে পারে, এবং সেখানে যাদের যাতায়াত, তাদের প্রতি ওই ধরনের সন্দেহ জাগেই যদি। কিরিটিকে বাধা দিয়ে দীপ্তেন ভৌমিক বললেন, থামুন, একটা কথা ভুলে যাচ্ছেন। সে রাত্রে আমি 9:40-এর ট্রেনে কলকাতা ছেড়ে যাই। আমি কি চলন্ত ট্রেন থেকে উড়ে এসে তাকে হত্যা করে হাওয়ায় উড়তে উড়তে আবার চলন্ত ট্রেনে ফিরে গিয়েছি? সত্যি মশাই, আপনাদের পুলিশের উর্বর মস্তিষ্কে সবই বোধহয় সম্ভব। এইসব আবল তাবল কতগুলো প্রশ্ন করার জন্যই কি আমার বাড়িতে গিয়েছিলেন? লিসেন দীপ্তেন বাবু, যতক্ষণ না আপনি প্রমাণ করতে পারছেন, কিরিটি বললেন, যে সত্যি সত্যিই সে রাত্রে আপনি হিন্দুস্থান রোডের বাড়ি থেকে আধ ঘন্টার মধ্যে বের হয়ে এসেছিলেন, পুলিশের সন্দেহটা ততক্ষণ আপনার ওপর থেকে যাবে না। আমি একজন ভদ্রলোক, আমি বলছি, সেটাই কি যথেষ্ট নয় মশাই? না মিস্টার ভৌমিক, যথেষ্ট নয়। যথেষ্ট হতো যদি ওই রাত্রেই আপনার বিশেষভাবে পরিচিত ও ঘনিষ্ঠ একজন ওইভাবে না নিহত হতো। মালঞ্চের সঙ্গে আমার আলাপ ছিল ঠিকই, কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার।
আচ্ছা দীপ্তেনবাবু, কিরিটির প্রশ্ন, আপনি জানতেন নিশ্চয়ই যে মালঞ্চ দেবী অনেক দিন ধরে সুরজিৎ ঘোষালের রক্ষিতা হিসেবে ছিল? জানবো না কেন, জানতাম। সেক্ষেত্রে আপনার সঙ্গে মালঞ্চর ঘনিষ্ঠতাটা, সুরজিৎ ঘোষাল যে ভালো চোখে দেখতে পারেন না সেটা তো স্বাভাবিক। আমি অত শত ভাবিনি মশাই, তাছাড়া ভাববার প্রয়োজনও বোধ করিনি। ভাবাটা বোধহয় উচিত ছিল। যাক সে কথা, আপনি ভালো করে ভেবে বলুন, কখন কোন পথ দিয়ে সে রাতে আপনি সেই বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন এবং কিসে করে ফিরেছিলেন? আমি ফিরেছিলাম ট্যাক্সিতে। কেন, আপনার তো গাড়ি আছে। গাড়ি আমি আগের দিন গ্যারাজে দিয়েছিলাম রিপেয়ারের জন্য, আর আগেই বলেছি আমি সদর দিয়েই বের হয়ে এসেছিলাম। দীপ্তেনবাবু, আপনি কি মালঞ্চ দেবীকে একটা মুক্তোর হার দিয়েছিলেন? হ্যাঁ। কত দাম সেটার? কিরিটি জেরা করতে থাকে। 1,000 3 ওই রকম দামি জিনিস আরও দিয়েছেন কি তাকে? দিয়েছি অনেক কিছু, কিন্তু অত দামি জিনিস আগে দিইনি। তা হঠাৎ অত দামি হার অন্য একজনের রক্ষিতাকে দিতে গেলেন কেন? খুশি হয়েছিল, দিয়েছি। আর কিছু আপনাদের জিজ্ঞাসা আছে? আচ্ছা, আপনার নাম তো দীপ্তেন ভৌমিক, আর কোনো নাম নেই আপনার? মানে মানে অনেকের দুটো নাম থাকে, যেমন ডাক নাম, পোশাকি নাম, আলাদা আলাদা আছে। আমার ডাক নাম সুনু। মা বাবা আমাকে সুনু বলে ডাকতেন, আর দাদাকে মনু বলে ডাকতেন। আপনার দাদা বেঁচে আছেন? হ্যাঁ, ইংল্যান্ডে সেটেলড। আপনি নিশ্চয়ই রুমাল ব্যবহার করেন? নিশ্চয়ই করি। আর কিছু জিজ্ঞাসা আছে আপনাদের? একটু যেন বিরক্তির সঙ্গে কথাটা উচ্চারণ করলেন দীপ্তেন ভৌমিক। না, আপনি আপাতত যেতে পারেন মিস্টার ভৌমিক। সুশীল চক্রবর্তী কিরিটির চোখের ইশারা পেয়ে ভৌমিককে বললেন। ধন্যবাদ। চেয়ারটা ঠেলে উঠে দাঁড়ালেন দীপ্তেন। তারপর ঘর থেকে বের হয়ে গেলেন একটু যেন দ্রুত পদেই। ভদ্রলোক থানা থেকে বের হয়ে যেতে সুশীল চক্রবর্তী বললেন, আমি দীপ্তেন ভৌমিকের ওপরে কনস্ট্যান্ট ওয়াচ রাখবো ভাবছি দাদা। ওয়াচ রাখতে হলে শুধু দীপ্তেন ভৌমিক কেন, সে তালিকা থেকে সুশান্ত মল্লিকও বাদ যাবেন না। কিন্তু আমি কি বলছি জানো ভাইয়া, আজকের সমাজের মানুষ এ কি এক সর্বনাশা পথে ছুটে চলেছে। না আছে কোনো সংযম, কোনো যুক্তি, কেবল টু অ্যাচিভ। এবং মজা হচ্ছে, কি তারা চায়, কি পেলে তারা সুখী সন্তুষ্ট, সেটা ওদের নিজেদের কাছেও স্পষ্ট নয়। ওই মালঞ্চ দেবীর কথাই ভাবো না, সুরজিৎ ঘোষালকে নিয়ে সে সন্তুষ্ট হতে পারেনি, দীপ্তেন ভৌমিককেও টেনেছিল। যাকে আজ উঠি। হ্যাঁ, ভালো কথা। কাল একবার তোমাদের অকুস্থলটা ঘুরে এলে মন্দ হতো না। বেশ তো, কখন যাবেন বলুন, আমি আপনাকে তুলে নেবক্ষণ। বাড়িটা তো এখন পুলিশ পাহারাতেই আছে। রতন আর মানদা তারাও আছে। আর কিছু নেই? আছে বই কি, মালঞ্চের স্বামী সুশান্ত মল্লিক তো ওই বাড়িতেই আছে এখনো। কিন্তু বাড়িটা এখন কার সম্পত্তি হবে? মালঞ্চের কোনো ওয়ারিশান নেই? জানি না, এখনো তো দাবিদার আসেনি। কাল সকালে তুমি 9টা নাগাদ আসতে পারবে? পারবো না কেন, যাব। তাহলে ওই কথাই রইল, আমি চলি। কিরিটি থানা থেকে বের হয়ে গেল। কিরিটি চলন্ত গাড়িতে বসে বসে ভাবছিল, মালঞ্চের মৃত্যুটা কি 3টে পুরুষের প্রতিদ্বন্দ্বিতা আর ঈর্ষা থেকেই ঘটেছে, না আরও কিছু ছিল? সুরজিৎ ঘোষালের মতো লোক ঈর্ষা প্রণোদিত হয়ে তার রক্ষিতাকে খুন করতে পারে, কথাটা যেন ভাবা যায় না। অথচ তারই রুমাল মৃতের গলায় পেঁচিয়ে গিঁট বাঁধা ছিল, এবং সে মালঞ্চকে শাসিয়েছিল, হত্যার হুমকিও দিয়েছিল। সুরজিৎ ঘোষালকে গ্রেপ্তার করার পিছনে পুলিশের ওইটাই জোরালো যুক্তি। সুরজিৎ ঘোষালের কথাগুলো সুশীল চক্রবর্তী মানদাকে জিজ্ঞাসাবাদ করেই জেনেছেন। কিন্তু মানদা আরও বেশি কিছু জানে, কারণ সে ছিল মালঞ্চের পেয়ারের দাসী। অনেক মাইনে পেত সে। মানদা যদিও দীপ্তেন ভৌমিকের কথাটা স্বীকার করেনি, তবু সেই তার মনিবের কর্ণগোচর করেছে বলে কিরিটির ধারণা সেটা মানদারই কাজ। মানদা গাছেরও খেত, তলারও কুড়োত। কিরিটির আরও মনে হয় দীপ্তেন ভৌমিক সত্যি কথা বলেননি। কিরিটি জানত না যে সে 2 দিন পরেই দীপ্তেন ভৌমিক সম্পর্কে এক চমকপ্রদ সংবাদ শুনবে সুশীল চক্রবর্তীর কাছ থেকে, এবং সেই সংবাদ পাওয়ার পর মালঞ্চ হত্যা ব্যাপারটা সত্যি জটিল হয়ে উঠবে।
পরের দিন 9:15 নাগাদ সুশীল চক্রবর্তী এসে হাজির হলেন কিরিটির বাড়িতে। কিরিটি প্রস্তুত হয়েই ছিল। সুশীল চক্রবর্তী জিপে উঠে বসল। হিন্দুস্তান রোডের বাড়ির দরজায় 2জন সেপাই পাহারায় ছিল এবং একজন অন্দরে ছিল। জিপ থেকে সুশীল চক্রবর্তীকে নামতে দেখে তারা সেলাম জানালো। কিরিটিকে নিয়ে সুশীল চক্রবর্তী বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রথমেই ওরা সুশান্ত মল্লিক যে ঘরটায় থাকে সেই নিচের ঘরটায় উঁকে দিলেন। সুশান্ত মল্লিককে ঘরের মধ্যে দেখা গেল না। ইতিমধ্যে জিপের শব্দে রতন ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিল। সুশীল চক্রবর্তী রতনকেই প্রশ্ন করলেন, সুশান্ত বাবুকে দেখছি না, কোথায় তিনি? আগে সকালে যখন চা দিই তখন তো ছিলেন, তবে গতকাল তিনি বলেছিলেন এই বাড়িতে তিনি আর থাকবেন না, চলে যাবেন। কেন, তার কোনো অসুবিধা হচ্ছে নাকি? না বাবু, অসুবিধা হবে কেন? মানদার হাতেই তো সংসার খরচের টাকা থাকতো, এখন যা আছে এ মাসটা চলে যাবে। তবে ওনার তো আবার বোতলের ব্যাপার আছে, সন্ধ্যাবেলা মানদা তো সেসব কিছু দিচ্ছে না, বোধহয় সেই জন্যেই। সুশীল চক্রবর্তী হাসলেন। ঠিক সেই সময় দেখা গেল সুশান্ত মল্লিক দোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে আসছে। সুশীল চক্রবর্তীকে দেখে সুশান্ত বললে, এই যে দারোগাবাবু, আপনি আমার ওপরে কেন জুলুম করছেন বলুন তো? জুলুম নয়, বাড়ি থেকে বেরোতে পারবো না, এটা জুলুম ছাড়া আর কি বলুন তো? কিরিটি চেয়ে চেয়ে দেখছিল লোকটাকে। মুখে বেশ দাড়ি গজিয়েছে খোঁচা খোঁচা, বোধহয় কয়েকদিন কোনো ক্ষৌরকর্ম না করে। পরনের জামা ও পায়জামাটা ময়লা, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, মনে হয় অনেকদিন চিরুনি স্পর্শও করেনি। কিরিটি চুপি চুপি সুশীল চক্রবর্তীকে বললে, এই বোধহয় মালঞ্চর স্বামী। হ্যাঁ দাদা। লোকটাকে ছেড়ে দাও, তবে নজর রেখো। কিন্তু দাদা, যদি ভাগে? আমি তো ভেবেছিলাম এবার ওকে অ্যারেস্ট করব। নিম্ন কণ্ঠে কথাগুলো বললেন সুশীল। সুশান্ত বাবু? কিরিটির ডাকে সুশান্ত মল্লিক তাকালো ভ্রুকুটি করে। আপনাকে আমরা ছেড়ে দেবার কথা ভাবতে পারি যদি ঠিক ঠিক আপনার কাছ থেকে যেগুলো জানবার জন্য এসেছি সেগুলো জবাব দেন। মানে? মানে আপনি সেদিন যেসব কথা বলেছেন সব আমরা একেবারে পুরোপুরি সত্য বলে মেনে নিতে পারছি না। কিরিটি জবাব দিল, আমি কিছু জানি না। বলতে বলতে কিছুক্ষণ কিরিটির দিকে তাকিয়ে থেকে সোজা নিজের ঘরে গিয়ে ঢুকলো সুশান্ত মল্লিক। সুশীল চক্রবর্তী ওই ঘরের দিকে এগোচ্ছিলেন, কিন্তু বাধা দিল কিরিটি। বললে, আগে চলো সুশীল, বাড়িটা একবার ঘুরে দেখি, আর সেই ঘরটা। সুশীল চক্রবর্তী সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। কিরিটি সুশীল চক্রবর্তীর পিছনে এগোলেন। হঠাৎ নজর পড়ল কিরিটির নিচের একটা তালাবন্ধ ঘরের বন্ধ জানালার দিকে। কবার দুটো ঈষৎ ফাঁক, আর সেই সামান্য ফাঁকের মধ্য দিয়ে উঁকি মারছে চোখ। সেই চোখের দৃষ্টিতে যেন তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টি। কিরিটি থমকে দাঁড়ালো। কিরিটিকে থামতে দেখে সুশীল বললেন, কি হলো দাদা, ওপরে চলুন। সুশীল, চলো তো নিচের এই ঘরটা আগে দেখি, বলে বন্ধ দরজার ঘরটা কিরিটি দেখিয়ে দিল। ওই তালা বন্ধ ঘরটা? হ্যাঁ। চাবি নেই তোমার কাছে? না তো। তাহলে ওই ঘরের তালার চাবি কোথায় পাওয়া যাবে? ওদের কাছেই অল্প দূরে রতন দাঁড়িয়ে ছিল। তার দিকে তাকিয়ে সুশীল চক্রবর্তী শুধালেন, ওই ঘরের তালার চাবি কোথায়? তা তো জানি না হুজুর। ওই ঘরে তালা দেওয়া কেন? তা জানি না হুজুর, ওই ঘরটার তালা দেওয়াই থাকে বরাবর। মানদাকে ডাকো তো, সে হয়তো জানে ওই ঘরের তালার চাবি কোথায়। ঠিক ওই সময় মানদাকে দোতলা সিঁড়ির মাথায় দেখা গেল। রতন মানদাকে দেখতে পেয়ে বলল, বাবু, ওই যে মানদা। বলতে বলতেই মানদা সিঁড়ি দিয়ে নেমে আসে। মানদা, ওই ঘরের তালার চাবিটা কোথায়? আমি তো জানি না বাবু, মানদা বলল। ওই ঘরের তালার চাবিটা কোথায় তুমি জানো না? কিরিটির আবার প্রশ্ন। না, আমি এখানে আসা অবধি দেখছি ওই দরজায় ওইভাবেই তালা ঝোলে। কখনো কাউকে দরজা খুলতে দেখোনি? না বাবু। কিরিটি এবার সুশীল চক্রবর্তীর দিকে তাকালো। সুশীল, তোমার কাছে তো সেই চাবি রিংটা আছে, সঙ্গে এনেছো? হ্যাঁ, এই নিন। সুশীল চক্রবর্তী অনেকগুলো চাবি সমেত একটা রূপোর চাবির রিং পকেট থেকে বের করে কিরিটির হাতে তুলে দিল। কিন্তু রিংয়ের কোনো চাবির সাহায্যে ঘরের তালাটা খোলা গেল না। এমনকি চাবির থোকার কোনো চাবি তালাতে প্রবেশ করানো গেল না। অথচ তালাটা দেখে কিরিটির মনে হয় তালাটা সর্বদাই খোলা হয়। তালাটার চেহারা দীর্ঘদিন ধরে বন্ধ থাকার মতো নয়। কোনো চাবিতে তো তালাটা খুলছে না দাদা।
কোনো চাবি না লাগলে আর কি করা যাবে, তালাটা ভাঙতে হবে। কিরিটি শান্ত গলায় কথাগুলো বলে পর্যায়ক্রমে একবার অদূরে দণ্ডায়মান রতন আর মানদার মুখের দিকে তাকালো। গডরেজের মজবুত বড় তালা। তালাটা ভাঙা অত সহজ হলো না। একটা লোহার রড দিয়ে প্রায় 15-20 মিনিট ধরে ধস্তাধস্তি করার পর তালাটা ভাঙা গেল, তাও দুজন সিপাহীর সাহায্যে। এবং অত যে শক্ত করে তালাটা ভাঙা হলো, তবু ঠিক তার পাশের ঘর থেকেও সুশান্ত মল্লিকের কোনো সারা শব্দ পাওয়া গেল না, বা সে এসে ব্যাপারটা জানবারও কোনো চেষ্টা করল না। ঘরটা অন্ধকার ছিল। জানালা দরজা বন্ধ থাকায় কিরিটি সুশীল চক্রবর্তীকে বলল, দেখো তো সুশীল, ঘরের আলোর সুইচটা কোথায়? হাতড়াতে সুইচটা পাওয়া গেল। খুট করে সুইচ টিপতেই একটা ডুমে ঢাকা 100 পাওয়ারের বাতি জ্বলে উঠল। ওই ঘরটা ঠিক মালঞ্চের দোতলার শোবার ঘরের নিচেই। পরে সেটা বুঝেছিল কিরিটি। মাঝারি সাইজের ঘরটি। ঘরের মধ্যে মাত্র একটি দেওয়াল আলমারি, তার পাল্লায় চাবি ঘোরানো। এছাড়া ঘরের মধ্যে আর কোনো আসবাবপত্র নেই। দেখলে মনে হয় ঘরটা কেউ কখনো ব্যবহার করে না। গোটাচারেক জানালা, সব জানালারই পাল্লা বন্ধ। 2টি দরজা, যে দরজার তালা ভেঙে একটু আগে তারা প্রবেশ করেছে তার ঠিক উল্টো দিকে আরেকটা দরজা। দরজাটা খোলাই ছিল এবং পাল্লা ধরে টানতে খুলে গেল। দরজাটার পিছনে একটা সরু ফালিমতো যাতায়াতের পথ, এবং সেই পথের ওপরেই ম্যাথরদের দোতলায় যাবার ঘোরানো লোহার সিঁড়ি। কিরিটির বুঝতে কষ্ট হয় না ব্যাপারটা। সে ভুল দেখেনি। কিছুক্ষণ আগে ঘরের ঈষৎ ফাঁক করা জানালার কপাটের আড়াল থেকে যে চক্ষু দৃষ্টি সে দেখেছিল, সে যেই হোক, এই ঘরের মধ্যেই সে ছিল এবং পিছনের ওই দরজা পথেই সে অন্তর্হিত হয়েছে। সুশীল, কিছু বলছেন দাদা? এখন বুঝতে পারছো তো, সে রাত্রে এই গলিপথ দিয়েই দিব্যেন্দু ভৌমিক সকলের অজ্ঞাতে বের হয়ে গিয়েছিল। ওই সিঁড়িটা দিয়ে? খুব সম্ভবত, কিরিটি বললে। হ্যাঁ, সে রাত্রে ওই সিঁড়ি দিয়েই দিব্যেন্দু মালঞ্চের ঘর থেকে বের হয়ে এসেছিল। আর আজ কিছুক্ষণ আগে এই ঘরের মধ্যে যে ছিল, সেও ওই দরজা আর ওই সিঁড়ি ব্যবহার করেছে। এই ঘরের মধ্যে কেউ ছিল নাকি? হ্যাঁ, আর এ বাড়িতে এখন যারা আছে সে তাদেরই মধ্যে একজন কেউ। কে বলেন তো দাদা? জানি না, তবে এ সময় এই ঘরের মধ্যে সে কেন এসেছিল তাই ভাবছি। হয়তো আমাদের প্রতি নজর রাখবার জন্য। না, আমার ধারণা তার এ ঘরে আসার জন্য অন্য উদ্দেশ্য ছিল, এবং আমাদের সাড়া পেয়ে এবং জানালার কপাট ঈষৎ ফাঁক করে আমাদের দেখতে পেয়েই সরে পড়েছে। তবে বাড়ির বাইরে সে নিশ্চয়ই যায়নি। চলো তো ঘরের আলমারিটা একবার পরীক্ষা করে দেখা যাক। ওই চাবি রিংয়ের মধ্যেই একটা চাবি দিয়ে আলমারিটা খুলে ফেলা গেল। একটা তাকে থরে থরে সাজানো কতগুলো কার্ডবোর্ডের বাক্স, অনেকটা সিগারেটের বাক্স মতো। কিরিটি হাত বাড়িয়ে একটি বাক্স নিয়ে বাক্সের ঢাকনাটা খুলতেই দেখা গেল তার মধ্যে সুন্দর পরিপাটি করে সাজানো সব লম্বা লম্বা সিগারেট। সুশীল চক্রবর্তী বললেন, এসব তো দেখছি সিগারেট। কিরিটি কোনো কথা না বলে একে একে সব বাক্সগুলি খুলে ফেলল। গোটা 10 বাক্সর মধ্যে 6টা খালি, বাকি 4টের মধ্যে সিগারেট রয়েছে, তার মধ্যে একটাই অর্ধেক। কি ব্যাপার বলুন তো দাদা, এখানে এই আলমারিতে এত সিগারেট কেন? আমার অনুমান যদি মিথ্যে না হয় তো, কিরিটি মৃদুকণ্ঠে বলল, এগুলো সাধারণ সিগারেট নয় সুশীল, এগুলো মনে হচ্ছে নিষিদ্ধ নেশার সিগারেট। হ্যাস হিস, চরস ইত্যাদি দিয়ে যেসব নেশার জন্য তৈরি সিগারেট গোপন পথে চলাচল করে, এগুলো তাই, সেই জাতীয় সিগারেট, নিষিদ্ধ বস্তু। সুশীল চক্রবর্তী নিঃশব্দে সিগারেটগুলোর দিকে একভাবে তাকিয়ে থাকে। কিরিটি বললে, মনে হচ্ছে এ বাড়িতে থেকে এই নিষিদ্ধ বস্তুর লেনদেন হতো। আমি ভাবছি সুশীল, শেষ পর্যন্ত এর মধ্যেই মালঞ্চর হত্যার বীজ লুকিয়েছিল না তো? এই সিগারেটের মধ্যে? হ্যাঁ, এই সিগারেটকে কেন্দ্র করেই হয়তো মৃত্যুগরল ফেনিয়ে উঠেছিল। এগুলো নিয়ে চলো, আর এই সিগারেটগুলোর মধ্যে থেকে আজই একটা অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দাও। তারপর একটু থেমে কিরিটি বললে, হয়তো এগুলো সরাবার জন্যই এখানে সে এসেছিল আজও। কয়েকদিন ধরেই হয়তো চেষ্টা করছিল এগুলো সরাবার।
কিন্তু চাবি রিং তো তোমার পকেটে থাকায় সুবিধা করতে পারিনি। চলো এবার উপরে যাওয়া যাক। সুশীল চক্রবর্তী ভাঙা দরজাটার দিকে এগোচ্ছিলেন। কিরিটি বাধা দিয়ে বললে, না, ও দরজা দিয়ে না, চলো পিছনের দরজা দিয়ে বেরিয়ে লোহার সিঁড়ি দিয়ে আমরা ওপরে যাব। সেই মতোই ওরা ওপরে উঠে এলো লোহার ঘোরানো সিঁড়িপথে। কিরিটির অনুমান মিথ্যা নয়। দেখা গেল নিচের সেই ঘরটার ওপরের ঘরটাই মালঞ্চ শয়নকক্ষ। বাথরুম দিয়েই ওরা ঘরে ঢুকলো। দরজা খোলাই ছিল বাথরুমের। দাদা, আপনি সত্যিই নিচের ঘরে কাউকে দেখেছেন? একটি চক্ষু, সেন দৃষ্টি ছিল সেই চোখের তারায়। কিরিটি বললে, চোখাচোখি যখন একবার হয়েছে তখন পালাতে সে পারবে না। চলো ঘরের ভিতরটা আর একবার আজ দুজনে মিলে খুঁটিয়ে দেখা যাক। ঘরের মধ্যে পা দিয়েই কিরিটির নজরে পড়ল ঘরের মধ্যে অ্যাস্ট্রেটার ওপরে সোফা সেটের মাঝখানে একটি ছোট ত্রিপয়ের উপরে বেলজিয়াম কাঠ গ্লাসের সুদৃশ্য একটি অ্যাস্ট্রে। তার মধ্যে 4-5টা দগ্ধাবশেষ সিগারেটের টুকরো পড়ে আছে। একটা টুকরো হাতে তুলে নিয়ে কিরিটি দেখল বিলাতি সিগারেট, স্টেট এক্সপ্রেস 555। সুশীল, তোমার নিহত নায়িকার ধূমপানের অভ্যাস ছিল নাকি? জানি না তো। জিজ্ঞাসা করনি? না, জিজ্ঞাসা করাটা উচিত ছিল ভাইয়া। তার যদি ধূমপানের অভ্যাস না থাকে তবে এগুলো কার সিগারেটের দগ্ধাবশেষ? হয় সুরজিৎ ঘোষালের, না হয় দীপ্তেন ভৌমিকের নিশ্চয়ই। সুশান্ত মল্লিকেরও তো হতে পারে দাদা। মনে হয় না, কারণ যে বড় মুখাপেক্ষী তার ভাগ্যে স্মাগল করা বিলাতি সিগারেট যুক্ত বলে মনে হয় না। স্পেশাল ব্র্যান্ডের সিগারেট যখন, তখন এই বড়শির সাহায্যেই মাছকে খেলিয়ে ডাঙায় টেনে তোলা কষ্টকর হবে না। কথাগুলো বলে কতকটা যেন আপন মনেই কিরিটি ঘরের চতুর্দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলো। সুশীল চক্রবর্তীর মুখে শোনা ঘরের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে সবকিছু। সুশীল, তুমি এই ঘরের বাইরে থেকে লক করে গেলেও এই ঘরে প্রবেশাধিকার তুমি বন্ধ করতে পারোনি। বুঝতে পারছো বোধহয়? কই দেখি তোমার চাবির গোছা। সুশীল চক্রবর্তী পকেট থেকে চাবির রিংটা কিরিটির হাতে তুলে দিলেন। ওই আলমারির চাবি কোনটা সুশীল? সুশীল চাবিটা দেখিয়ে দিলেন এবং চাবির সাহায্যে কিরিটি আলমারিটা খুলে ফেলল। দুটি ড্রয়ারই একে একে খুলে তার ভেতরের সবকিছু পরীক্ষা করে দেখতে লাগলো কিরিটি। কিন্তু ড্রয়ারের মধ্যে সুশীল চক্রবর্তী সেদিন অনুসন্ধান চালিয়ে যা পেয়েছিলেন তার চাইতে বেশি কিছু পাওয়া গেল না। কিরিটি তবু অনুসন্ধান চালিয়ে যায়। কি খুঁজছেন দাদা? সুশীল প্রশ্ন করল। ব্যাংকের পাসবই। মালঞ্চর নিশ্চয়ই একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট ছিল। একটা তো পেলেন। যেখানে নিষিদ্ধ চোরাই দ্রব্যের কারবার, সেখানে ব্যাংক ব্যালেন্স মাত্র 1002-3 থাকাটা ঠিক যেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চোরাই কারবারের লেনদেনের নিট ফল অত সামান্য তো হতে পারে না। শেষ পর্যন্ত দেখা গেল কিরিটির অনুমানই ঠিক। মালঞ্চর নামে 4-5টা ব্যাংকের পাসবই পাওয়া গেল। কিছু ফিক্সড ডিপোজিটের কাগজপত্র পাওয়া গেল সেই সঙ্গে। সুশীল চক্রবর্তী বললেন, এই যে দেখছি অনেক টাকা দাদা। কিরিটি বলল, হ্যাঁ, যোগফল তাই দাঁড়াচ্ছে। শেষ পর্যন্ত ব্যাপারটা দেখা যাচ্ছে বেশ জটিলই হয়ে উঠল সুশীল। চোরা কারবার, হত্যা, সুন্দরী এক নারী, 3টি পুরুষ মক্ষিকা সেই নারীকে ঘিরে। ভুলে যেও না। ব্যাংকের পাসবইগুলো সঙ্গে নিয়ে ওরা দুজনে দোতলা থেকে আগে সিঁড়িপথেই নিচের তলায় নেমে এসে সুশান্ত মল্লিকের ঘরে ঢুকল। সুশান্ত মল্লিক তার ঘরের মধ্যে বসে ধূমপান করছিল। সামনেই চৌকির ওপরে একটা সোনার সিগারেট কেস ও একটা ম্যাচ। ওরা ঘরে ঢুকতেই সুশান্ত মল্লিক ওদের দিকে তাকালো। তার মুখের দিকে তাকালেই বোঝা যায় সুশান্ত মল্লিক একটু যেন বিরক্তই হয়েছে, কিন্তু কোনো কথা বলল না। কি সুশান্ত বাবু, কি ঠিক করলেন? কিরিটি বলল। কিসের কি ঠিক করব? পুলিশকে সাহায্য করলে হয়তো আপনি এই ফ্যাসর থেকে মুক্তি পেলেও পেয়ে যেতে পারেন। আমি যা জানি সবই তো বলেছি, কিন্তু আপনার কাছ থেকে আমাদের আরো যে কিছু জানবার আছে সুশান্ত বাবু। কিরিটি বলল, আমি আর কিছুই জানি না। বেশ, তাই না হয় মেনে নিলাম। এবার আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। কি প্রশ্ন? মালঞ্চ নিজেই নিজের গাড়ি ড্রাইভ করতেন। গাড়ি নিয়ে তিনি মাঝে মধ্যে নিশ্চয়ই বেরোতেন। তিনি কোথায় যেতেন জানেন? সিনেমা, থিয়েটার, বন্ধু বান্ধবদের বাড়িতে যেত হয়তো। আর কোথাও যেতেন না?
যেমন ধরুন কোনো ক্লাব বা রেস্তোরাঁ। একটা নাইট ক্লাবে মাঝে মধ্যে সে যেত, জানি। ক্লাবটা বালিগঞ্জ সার্কুলার রোডে। বুঝেছি। ক্লাবটার নাম দ্য রিট্রিট, তাই না? নোটোরিয়াস নাইট ক্লাব। আচ্ছা, মালঞ্চ দেবী ড্রিঙ্ক করতেন না মিস্টার মল্লিক? করতো বোধহয়। আপনি দেখেননি কখনো? সামান্য বেসামাল অবস্থায় মাঝে মধ্যে অনেক রাত্রে বাড়ি ফিরতে দেখেছি তাকে, কিন্তু মদ্যপান করতে দেখিনি। দীপ্তেনবাবু আর সুরজিৎ ছাড়া অন্য কোনো পুরুষের এ বাড়িতে যাতায়াত ছিল কি? সমীর রায় নামে একজন বিলেত ফেরত ডাক্তার আর এক তরুণ মারোয়ারিকে কালীভদ্রে এখানে আসতে দেখেছি। আর কেউ? একজন অভিনেত্রী দু একবার এসেছে। কি নাম তার? ডলি দত্ত বোধ হয় তার নাম। আচ্ছা, মালঞ্চ দেবী ধূমপান করতেন? কখনো দেখিনি। আপনি এ বাড়ি থেকে বেরোতে চান মাঝে মধ্যে, তাই না সুশান্তবাবু? কিরিটি বললে। মাঝে মধ্যে না, আমি একেবারেই চলে যেতে চাই। আপনারা না আটকালে চলে যেতাম, সুশান্ত মল্লিক বলল। কিন্তু যাবেন কোথায়? যা হোক একটা ব্যবস্থা তো করতেই হবে থাকবার। কেন, এই বাড়িটা তো আপনার স্ত্রীর নামে। দপ করে যেন সুশান্ত মল্লিক জ্বলে উঠল। কি বললেন? স্ত্রী? কে আমার স্ত্রী? ওই বাজারের মেয়েটা? হ্যাঁ, বলতে পারেন অবশ্যই। সেই স্ত্রীলোকটার কাছে মুষ্টি ভিক্ষা নিয়ে আজও বেঁচে আছি আমি, কিন্তু আর না। তারপরে একটু থেমে ভাঙা গলায় সুশান্ত মল্লিক বলল, চলে যেতাম অনেক আগেই, কিন্তু কেন পারিনি জানেন? যখনই ভেবেছি ওই বোকা মেয়েটার দেহটাকে 10 জনে খুবলে খুবলে খাচ্ছে, তখনই মনে হয়েছে এই ছেঁড়া ছিঁড়ি একদিন ওকে শেষ করে দেবে। আর দেখলেন তো, হলোও তাই। কিন্তু কি হলো, একেবারে পারলাম না তো ওকে রক্ষা করতে। শেষের দিকে কিরিটির মনে হলো যেন কান্না ঝরে পড়ছিল সুশান্ত মল্লিকের কণ্ঠ থেকে। কিরিটি বলল, সুশান্তবাবু, সেদিন সকালবেলা যখন মালঞ্চর ঘরের দরজা খুলছিল না, আপনি কেন তখন রতনকে বলেছিলেন মালঞ্চ দেবী শেষ হয়ে গিয়েছেন? বলেছিলাম নাকি? আমার ঠিক মনে নেই। হ্যাঁ, আপনি বলেছিলেন। আচ্ছা, আর একটা কথা সুশান্তবাবু, কিরিটি বলল, ওই দুর্ঘটনার আগে হঠাৎ কেন আপনি এ বাড়ি ছেড়ে চলে গেলেন? বুঝতে পেরেছিলাম এ বাড়িতে আর আমার থাকা হবে না, কারণ মালঞ্চ তা চায় না। মালঞ্চ কিছু বলেছিলেন? হ্যাঁ। কি বলেছিলেন? সুশান্ত মল্লিক সেই সন্ধ্যার ঘটনাটা বলে গেল। তারপর বলল, আপনিই বলুন মশাই, তারপর কি থাকা যায়? তবে আবার এখানে ফিরে এলেন কেন? ফিরে আসতাম না, কিন্তু হঠাৎ কেন যেন আমার মন বলছিল তার বড় বিপদ। আর আমার মন যে মিথ্যা বলেনি সে তো প্রমাণিতই হয়েছে। তা বটে। দুটো রাত কোথায় ছিলেন আপনি? পথে পথে। আর কোথায় থাকবো? আমার আবার জায়গা কোথায়? আচ্ছা সুশান্তবাবু, আপনার স্ত্রীর হত্যার ব্যাপারে কাউকে আপনি সন্দেহ করেন? কিরিটি পুনরায় প্রশ্নটা করল। না, তবে ওই ধরনের মেয়ে ছেলেদের শেষ পরিণাম ওই রকমই যে হবে, অর্থাৎ অপঘাত মৃত্যু, তা আমার জানা ছিল। ঠিক আছে সুশান্তবাবু, আপনি বেরোতে পারেন। অবশ্যই যদি আপনি কথা দেন যে পুলিশের অনুমতি ছাড়া এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। তাই হবে। আর যাবই বা কোথায়, যতদিন না একটা আস্তানা মেলে মাথা গোজবার মতো। হঠাৎ সুশান্ত বলে ওঠে, ওই মানবদা, ওকে একদম বিশ্বাস করবেন না মশাই। সি ইজ আ ডেঞ্জারাস টাইপ। কিরিটি মৃদু হাসে। সুশান্ত বলে, আপনি হাসছেন স্যার? ওই ধরনের রোম্যানরা ক্যান ডু এনিথিং ফর মানি। তার মানে আপনি কি বলতে চান ওকে টাকা দিয়ে? কিছুই আমি বলতে চাই না স্যার, শুধু বলছিলাম ওর উপরে নজর রাখবেন। দুজনে ঘর থেকে বের হয়ে এলো। সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে উঠতে সুশীল বললেন, লোকটা মনে হচ্ছে একটা বাস্তু ভুগু। সুশান্ত মল্লিকের ওপরে নজর রেখেছ তো? হ্যাঁ, বিনোদকে বলেছি। মানদা আর রতন দোতলার বারান্দায় দাঁড়িয়ে ফিস ফিস করে কি সব কথাবার্তা বলছিল নিজেদের মধ্যে। ওদের দেখেই চুপ করে গেল। কিরিটির ইঙ্গিতে সুশীল মানদাকে বললেন, মানদা, এই ভদ্রলোক তোমাকে কটা প্রশ্ন করতে চান, ঠিক ঠিক জবাব দেবে। কেন দেব না বাবু? সত্যি কথা বলতে মানদা ডরায় না, তেমন বাপে জন্ম দেয়নি মানদাকে। রতন, তুমি নিচে যাও, ডাকলে এসো, সুশীল বললেন।
যে আগে। রতন নিচে চলে গেল। মানদা, তোমার মা তো নিজেই ড্রাইভ করতেন? কিরিটির প্রশ্ন। হ্যাঁ, মা খুব ভালো গাড়ি চালাতে পারতো বাবু। প্রায়ই তোমার মা গাড়ি নিয়ে বেরোতো, তাই না? প্রায় আর বেরোবে কি করে, বাবু আসতেন তো সন্ধ্যার সময়, রাত 11টা পর্যন্ত থাকতেন। তবে যদি কখনো তাড়াতাড়ি চলে যেতেন মা গাড়ি নিয়ে বেরোতো, তাছাড়া বাবু বাইরে টাইরে গেলে বেরোতো। তোমার মা কোথায় যেত জানো? কি একটা ক্লাবে যেত শুনেছি, নাম জানি না। কখন ফিরতো? তা রাত 12:30, 1:30 আগে ফিরতো না। তোমার মা মদ খেত? খেত বই কি, তবে খেতে দেখিনি। যদি দেখনি তবে জানলে কি করে তোমার মা মদ খেত? কিরিটি শুধালো। আগে বাবু, তাকিয়া জানা যায় না। মাঝে মাঝে ক্লাব থেকে ফিরে এলে আমি যখন দরজা খুলে দিতাম, মার মুখ থেকে ভরভর করে গন্ধ বেরোতো। তাছাড়া টলতেও দেখেছি মাকে। তোমার মা সিগারেট খেত? হ্যাঁ, তবে বেশি নয়, মাঝে মধ্যে কখনো সখনো একটা আধটা খেতে দেখেছি। ডাক্তার সমীর রায়কে তুমি চেনো মানদা? এখানে তো প্রায়ই কি এক ডাক্তারবাবু আসতেন, নাম জানি না, তবে মা তাকে ডাক্তার রায় বলে ডাকতেন। তোমার বাবু জানতেন যে ওই ডাক্তারবাবু এখানে আসতেন? জানবেন কি করে, বাবু যখন থাকতেন না তখনই তো ডাক্তারবাবু আসতেন। আর একজন মারোয়ারি, অল্প বয়স্ক ভদ্রলোক? হ্যাঁ, আগরওয়ালা বলে একজন আসতেন মাঝে মধ্যে। ডলি দত্তকে জানো? ওই ফিল্ম অ্যাক্ট্রেস, ছবি করে। হ্যাঁ, সেও তো আসতো এখানে, ওই ডাক্তারবাবুর সঙ্গেই আসতো। আচ্ছা, যে রাতে তোমার মা খুন হয় সে রাত্রে তো তোমার বাবু আর দীপ্তেন বাবু দুজনেই এ বাড়িতে এসেছিলেন, তাই না? কিরিটির প্রশ্ন। হ্যাঁ, আগে দীপ্তেন বাবু, আর তাই নিয়েই তো বাবুর সঙ্গে রাগারাগি। বাবু বলেছিলেন মাকে খুন করবেন। তোমার বাবু যখন ওকে শাসাচ্ছিল তুমি তখন কোথায় ছিলে? দরজার বাইরে। আড়ি পেতে ওদের কথা শুনছিলে বুঝি? হ্যাঁ, বাবু যে বলেছিল মায়ের ওপর সর্বদা নজর রাখতে। তাহলে এ বাড়িতে যা হতো তুমি সেসব কথা তোমার বাবুকে বলতে? তা বলবো না, বাবু তো ওই জন্যই আমাকে রেখেছিলেন। তোমার বাবু তাহলে তোমার মাকে সন্দেহ করতেন? তা সন্দেহের মতো কাজ করলে সন্দেহ করবে না লোকে? তা বটে, কিরিটি বললে। মানদা, কিরিটি আবার প্রশ্ন করলো, তুমি কোন ঘরে থাকো? আগে নিচের একটা ঘরে। যে রাত্রে তোমার মা খুন হয় সে রাত্রে রাত 10টা থেকে 12টা পর্যন্ত তুমি কি করছিলে মনে আছে নিশ্চয়ই তোমার? বাবু রাগারাগি করে চলে যাবার পর রাত 10টা, পৌনে 11টা পর্যন্ত নিচেই ছিলাম। ভেবেছিলাম মা হয়তো গাড়ি নিয়ে বেরোবে, কিন্তু তা যখন বের হলো না বুঝলাম আর বেরোবে না। তখন ওপরে তাকে খাবার কথা বলতে যাই। গিয়ে কি দেখলে? মার ঘরের দরজা বন্ধ। তারপর ডাকাডাকি করলাম, মা তখন বললেন তিনি খাবেন না, আর আমাদের খেয়ে নিতে বললেন। তোমার মার গলার স্বর স্পষ্ট শুনেছিলে? মার গলার স্বর সামান্য একটু জড়ানো ছিল, তবু ঠিক মার গলাই শুনেছি। তারপর নিচে গিয়ে আমি আর রতন খেয়ে নিয়ে শুয়ে পড়ি। ওপরের তলায় কোনো শব্দ টব্দ কিছু শোনোনি সে রাত্রে? না। ঠিক আছে, তুমি রতনকে এবারে পাঠিয়ে দাও। একটু পরে রতন এলো। কিরিটি প্রশ্ন করে, রতন, সে রাত্রে তুমি কখন শুয়েছিলে? বোধ হয় তখন রাত 11:30 বাজতে শুনেছিলাম। সেটা যে 11:30টাই তা কি করে বুঝলে? 12:30 বা 1:30টাও তো হতে পারে। মানদাও বলেছিল। রাত 11:30 বাজলো রতন। আচ্ছা রতন, পরের দিন তুমি কখন সদর খোলো? যখন থানায় খবর দিতে যাই। তা তোমার বাবুকে আগে ফোনে খবর না দিয়ে তুমি থানায় গেলে কেন? আগে মানদাই যে বললে। আচ্ছা রতন, নিচের যে ঘরটায় সর্বদা তালা দেওয়া থাকতো সেটা তুমি কাউকে খুলতে দেখেছো কখনো? মার কাছেই চাবি থাকতো, মাই মাঝে মাঝে খুলতেন। আর কাউকে আমি ওই ঘরের দরজা খুলতে দেখিনি বাবু। তোমার কৌতূহল হয়নি কখনো ঘরে কেন সর্বদা তালা দেওয়া থাকে? না। মানদা কখনো ওই ঘরে ঢোকেনি? না, দেখিনি বাবু।
মানদা ও রতনকে জিজ্ঞাসাবাদ করে কিরিটি সুশীল চক্রবর্তীকে নিয়ে আবার সারা বাড়িটা ঘুরে ঘুরে দেখল। বাড়ি থেকে বের হয়ে জিপে উঠে কিরিটি বলল, সুশীল, তোমায় একটা কাজ করতে হবে। কি বলুন দাদা? ডক্টর সমীর রায় আর ওই অভিনেত্রী ডলি দত্ত, ওদের একটু খোঁজখবর নিতে হবে। কাল পরশু যখন হোক ওদের থানায় ডেকে আনতে পারো। থানায়? হ্যাঁ, কিংবা এক কাজ করো, তোমাদের ডিসি ডিডি মিস্টার চট্টরাজকে আমার কথা বলে বলো ওদের লালবাজারে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেই বোধহয় ভালো হবে দাদা। আপনি বরং ফোনে মিস্টার চট্টরাজকে বলুন আমি আপনাকে বাড়িতে নামিয়ে দিয়ে এক্ষুনি লালবাজার যাচ্ছি। ভালো কথা। তোমার ময়নাতদন্তের রিপোর্ট এসেছে? সে তো কালই এসে গেছে, আপনাকে বলতে ভুলে গেছি। ফরেন্সিক রিপোর্ট, ভিসারা ও অন্যান্য জিনিসের? না, এখনো আসেনি, তবে আশা করছি 2-4 দিনের মধ্যেই এসে যাবে। ডিসি ডিডি মিস্টার চট্টরাজকে বলতেই তিনি ডক্টর সমীর রায় ও ডলি দত্তকে লালবাজারে ডেকে আনবার ব্যবস্থা করলেন এবং কিরিটি ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে শুনে আরো খুশি হলেন। লালবাজার থেকে ফিরতে ফিরতে বেলা 3টে হয়ে গেল সুশীল চক্রবর্তীর। থানায় ঢুকে তিনি দেখেন কিরিটি তার ঘরে বসে আছে। এ কি দাদা, আপনি কতক্ষণ? সুশীল চক্রবর্তী বললেন। মিনিট 10। কই দেখি তোমার পোস্টমর্টেম রিপোর্ট। সুশীল চক্রবর্তী পোস্টমর্টেম রিপোর্ট এগিয়ে দিলেন। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে এবং মৃত্যুর সময় সম্ভবত 11:30 থেকে 12:30টার মধ্যে কোনো এক সময়। শরীরে কোথাও বিশেষ কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যাতে করে প্রমাণিত হতে পারে মৃত্যুর পূর্বে নিহত ব্যক্তি কোনো রকম স্ট্রাগল করেছিল। মৃতের হাতে এবং পায়ে অনেকগুলো কালো কালো চিহ্ন পাওয়া গিয়েছে। আর ভিসারার রিপোর্ট এখনো আসেনি। আচ্ছা দাদা, সুশীল চক্রবর্তী বললেন, হিন্দুস্থান রোডে বাড়ি থেকে যে বাক্স ভরা সিগারেট পাওয়া গিয়েছে, আপনি বলেছিলেন ওগুলো সম্ভবত নিষিদ্ধ নেশার সিগারেট। ওর মধ্যে কি আছে বলে আপনার মনে হয়? ওর মধ্যে গাঁজা বা ভাং জাতীয় নেশার বস্তু আছে বলে মনে হয়। ওই যাদের তোমরা বলো হ্যাসিস সিগারেট। আমাদের দেশে ভারতীয় গাঁজা থেকেই ওই বস্তুটি তৈরি হয়ে থাকে। ফার্মাকোপিয়াতেও তুমি ওর কথা পাবে, অ্যান অ্যারাবিয়ান অ্যারোমেটিক কনফেকশন অফ ইন্ডিয়ান হেম্প। পশ্চিমের দেশগুলোতে ওই ধরনের সিগারেট নেশার জন্য প্রচুর ব্যবহৃত হয়। ভারতীয় গাঁজা থেকেই মূলত তৈরি হয়। আমার মনে হয় চোরাই পথে ওই নেশার কারবার চালাতো মালঞ্চ দেবী। অবশ্যই সে একা নয়, সঙ্গে তার আরও কেউ কেউ নিশ্চয়ই ছিল। আর ওই নেশার চোরা কারবার করে প্রচুর উপার্জন করত মালঞ্চ ও তার সঙ্গী সাথীরা। তবে কি তার মৃত্যুর পিছনে ওই চোরা কারবারের কোনো হলে আশ্চর্য হব না সুশীল। যাক, আমি এখন উঠব। তোমাদের ডিসি ডিডি আমাকে ফোন করেছিলেন, সেখানে একবার যেতে হবে। পরের দিন বেলা 9টা নাগাদ কিরিটি লালবাজারে ডিসি ডিডি মিস্টার চট্টরাজের অফিস ঘরে প্রবেশ করে দেখে একজন মধ্যবয়সী সুদর্শন ভদ্রলোক পরনে দামি স্যুট চট্টরাজের মুখোমুখি বসে। চট্টরাজ কিরিটিকে চোখের ইঙ্গিতে চেয়ারে বসতে বললেন। ডক্টর রায়, আপনার ওই হিন্দুস্তান রোডের বাড়িতে যাতায়াত ছিল সে কথা আমরা গতকালই জানতে পারি। ডিসি ডিডি বলতে থাকেন। যাতায়াত ছিল বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে প্রায়ই আপনি ওখানে যেতেন? হ্যাঁ, যেতাম। মালঞ্চ দেবী আমার পেশেন্ট ছিলেন। আই সি। তার রোগটা কি ছিল ডক্টর রায়? নানা ধরনের অসুখ ছিল, তবে প্রায়ই মাইগ্রেন আর পেটের কলিকে ভুগতেন। হঠাৎ ওই সময় কিরিটি প্রশ্ন করল, এক্সকিউজ মি ডক্টর রায়, একটা কথা আপনি কি জানতেন? ওই মহিলাটি গাঁজা জাতীয় কোনো নিষিদ্ধ নেশা করতেন? না, আমি জানি না। মালঞ্চ দেবী কখনো বলেননি? না। আপনি সাধারণত রাত্রের দিকেই সেখানে যেতেন শুনেছি। বাজে কথা। যখনই দরকার পড়তো তখনই যেতাম। আমরা ডাক্তার, কল এলে যেতেই হয়। ডাক্তার হিসেবেই তো যেতেন, তবে আপনাকে দরকারটা বেশিরভাগ রাত্রের দিকেই হতো, তাই নাকি? বললাম তো, যখন দরকার হতো তখনই যেতাম। তাই মিস্টার সুরজিৎ ঘোষাল ব্যাপারটা জানতেন? জানতেন বই কি, আর তাঁর কল পেয়েই তো প্রথমে আমি সেখানে যাই। সুরজিৎ ঘোষালের সঙ্গে মালঞ্চর সম্পর্কের কথাটা নিশ্চয়ই আপনি জানতেন, অর্থাৎ মালঞ্চ তার কিপিংয়ে ছিল। আমার জানার দরকার হয়নি, অ্যান্ড দ্যাট ওয়াজ নান অফ মাই বিজনেস।
ডক্টর রায়, আপনি দীপ্তেন ভৌমিককে জানেন? হ্যাঁ, পরিচয় আছে। সমীর ডাক্তার বললেন। তিনি হিন্দুস্তান রোডের বাড়িতে যেতেন জানেন নিশ্চয়ই? না, তাকে সেখানে আমি কখনো দেখিনি। ডক্টর রায়, বালিগঞ্জ সার্কুলার রোডে একটা নাইট ক্লাব আছে। সো কল্ড সোসাইটির অভিজাত নরনারীরা সেখানে রাত্রে মিলিত হয়। ক্লাবটা জানেন আপনি? জানি। আপনিও তো সেখানে প্রায়ই যেতেন। সেখানে আপনার দীপ্তেন ভৌমিকের সঙ্গে দেখা হতো না? মনে করতে পারছি না। আর মিস্টার সুরজিৎ ঘোষালের সঙ্গে? না, তাকে কখনো সেখানে যেতে দেখেছি বলে মনে পড়ছে না। মালঞ্চ দেবী, তাকে নিশ্চয়ই ওই নাইট ক্লাবে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। তিনি মাঝে মধ্যে সেখানে যেতেন। ডক্টর রায়, আপনি অভিনেত্রী ডলি দত্তকে চেনেন? না, ও নাম শুনিনি আমি কখনো। ডিসি প্রশ্ন করলেন। ব্যাংকে আপনার কোনো ভল্ট নেই? না মশাই, নেই। আমাদের আয়টাই আপনারা কেবল দেখেন, ব্যয়ের দিকটা কখনো ভেবে দেখেন না। আমার আয় যেমন তেমন খরচ অনেক। আচ্ছা, আর একটা কথা, আবার ক্রিয়েটিভ প্রশ্ন। আপনি তো মালঞ্চ দেবীর ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন। তিনি গাঁজা ছাড়া অন্য কোনো রকম নেশা করতেন কিনা জানেন? হ্যাঁ, করতেন। শি ওয়াজ অ্যাডিক্টেড টু প্যাথিডিন। প্রথমে অ্যাবডোমিনাল কলিকের জন্য নিতেন, পরে সেটা অভ্যেসে দাঁড়িয়েছিল। নিজে নিজেই ইঞ্জেকশন নিতেন বোধহয়, শেষের দিকে তাই নিতেন জানি। আপনি তাকে ওই মারাত্মক বিষ শরীরে নিতে নিষেধ করেননি? বহুবার করেছি, কিন্তু প্যাথিডিনের নেশা বড় মারাত্মক নেশা। একবার ওই নেশার কবলে পড়লে রেহাই পাওয়া দুষ্কর। আরেকটা নেশাও তিনি করতেন, আমরা যতদূর জেনেছি। জানেন কিছু? কিসের নেশা? হ্যাস হিস। গুড লর্ড, না, আমি জানতাম না। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো। প্রশ্নোত্তরের পর ডক্টর রায়কে মিস্টার চট্টরাজ যাবার অনুমতি দিলেন। অভিনেত্রী ডলি দত্তকে কিন্তু তার টালার বাড়িতে খোঁজ করে পাওয়া গেল না। তার স্বামী জীবন দত্ত বললেন, ছবির ব্যাপারে সে বোম্বাই গিয়েছে। সুশীল চক্রবর্তী ডলি দত্ত সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। বয়স 30-এর মধ্যে। খানতিনেক ছবিতে কাজ করেছে বেশ কয়েক বছর আগে, এবং কোনো ছবি দাঁড়ায়নি। বর্তমানে 3-4 বছর তার হাতে কোনো কাজ নেই। তার স্বামী জীবন দত্ত ব্রোকার, বেশ ভালোই রোজগার করে, সচ্ছল অবস্থা। ডলি দত্ত গ্র্যাজুয়েট এবং হাই সোসাইটিতে তার যাতায়াত ও মেলামেশা আছে। নিজের একটা ফিয়াট গাড়ি আছে, সেটা নিয়েই ঘুরে বেড়ায়। ডলি দত্ত একদিন নিজেই লালবাজারে এসে হাজির হলো। গাড়ি থেকে নেমে গটগট করে সিঁড়ি দিয়ে উঠে একেবারে চট্টরাজের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দরজার গোড়ায় প্রহররত সার্জেন্ট ডলি দত্তকে বাধা দিল। কাকে চাই? মিস্টার চট্টরাজের সঙ্গে দেখা করব। বলুন, ফিল্ম অ্যাক্ট্রেস ডলি দত্ত এসেছেন। সার্জেন্টের নামটা শোনা ছিল। বললে, অপেক্ষা করুন, আমি খবর দিচ্ছি। বলে সার্জেন্ট ঘরের মধ্যে ঢুকে গেল। পরমুহূর্তে বেরিয়ে এসে বলল, যান, ভিতরে যান। চট্টরাজ তার নিজের অফিস ঘরে বসে একটা রিপোর্ট দেখছিলেন। ডলি দত্ত ভেতরে ঢুকতেই তিনি বললেন, বসুন। শুনলাম থানা থেকে আমার বাড়িতে কেউ আর খোঁজে গিয়েছিলেন। আমি কলকাতায় ছিলাম না, ডলি দত্ত বললেন। চট্টরাজ চেয়েছিলেন ডলি দত্তর দিকে। বয়স যাই হোক, দেখতে 27-28-এর বেশি মনে হয় না। স্লিম ফিগার, বগল কাটা ব্লাউজ গায়ে, পরনে একটা ডিপ ব্লু রঙের দামি জর্জেট শাড়ি, গলায় একটা সোনার সরু চেন, দু কানে দুটো হীরার দুল। হাতে কিছু নেই, ডানাতে ছোট একটা দামি সোনার ঘড়ি, মাথার চুল ছোট করে ছাঁটা, শ্যাম্পু করা। ডলি দত্ত চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে বলল, তা আমাকে হঠাৎ আপনাদের কি প্রয়োজন হলো বলুন তো? আপনি নিশ্চয়ই সংবাদ পেয়েছেন হিন্দুস্তান রোডের মালঞ্চ দেবীকে হত্যা করা হয়েছে? হ্যাঁ, নিউজ পেপারে পড়েছি। আমরা শুনেছি তিনি আপনার একজন ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। বান্ধবী? নট অ্যাট অল, সামান্য পরিচয় ছিল। তা কেমন করে পরিচয় হলো? আমার একজন অ্যাডমায়ার ছিলেন তিনি। একটা ফাংশনে আলাপ হয়েছিল ওর সঙ্গে। আপনি প্রায়ই তার হিন্দুস্তান রোডের বাড়িতে যেতেন? প্রায় নয়, বোধহয় বারদই গিয়েছি। বালিগঞ্জ সার্কুলার রোডের নাইট ক্লাব দ্য রিট্রিটে আপনার যাতায়াত আছে? মালঞ্চ দেবীকে আপনি সেখানে দেখেছেন? দেখেছি। ডক্টর সমীদাকে চেনেন? এই শহরের নাম করা ফিজিশিয়ান। নাম শুনেছি, পরিচয় নেই।
কিন্তু ডক্টর রায় বলেছেন সেই নাইট ক্লাবেই তার সঙ্গে আপনার পরিচয় হয়। আপনারা উভয়ের পরিচিত এবং আপনি প্রায়ই ডক্টর রায়ের সঙ্গে মালঞ্চ দেবীর হিন্দুস্তান রোডের বাড়িতে যেতেন। ডক্টর রায় বলেছেন ওই কথা? হ্যাঁ, নচেত আমরা জানবো কি করে? অল বোগাস। দু একদিন সামান্য একটু কথাবার্তা বললেই যদি যথেষ্ট পরিচয় হয়, তাহলে তো যাদের সঙ্গে কখনো দু চারটে কথা বলেছি তারা সকলেই আমার যথেষ্ট পরিচিত। আপনি লেক রোডের দীপ্তেন ভৌমিককে চেনেন? সামান্য পরিচয় আছে। তার সঙ্গে তার গাড়িতে মাঝে মধ্যে আপনি বালিগঞ্জ সার্কুলার রোডের নাইট ক্লাবে যেতেন আমরা জানতে পেরেছি। মাঝে মধ্যে নয়, বারদুই হয়তো গিয়েছি। আর ইউ স্টেড দেয়ার আপ টিল মিডনাইট? কথাটা সত্যি? তা মাঝে মধ্যে একটু বেশি সময় থাকতাম। গতকাল ইভিনিং ফ্লাইটে বোম্বে থেকে ফিরেই এয়ারপোর্ট থেকে সোজা ট্যাক্সি করে আপনি তার ফ্ল্যাটে গিয়েছিলেন। ডলি দত্তর মুখের দিকে তাকিয়ে মিস্টার চট্টরাজের মনে হলো হঠাৎ যেন ডলি দত্ত একটু বিব্রত বোধ করছে। ডলি দত্ত কোনো জবাব দেয় না, চুপ করে থাকে। কি ভাবছেন মিসেস দত্ত? সংবাদটা তাহলে মিথ্যে নয়? হ্যাঁ, গিয়েছিলাম। মানে নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার ছিল, নচেত বাড়িতে না গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা একেবারে তার লেক রোডের ফ্ল্যাটে চলে গেলেন কেন? হ্যাঁ, একটু কাজ ছিল। মানে তার এক বন্ধু বোম্বে থেকে একটা প্যাকেট তাকে পৌঁছে দিতে বলেছিলেন, জরুরি, তাই সোজা সেখানেই গিয়েছিলাম। জরুরি প্যাকেট? তা কি ছিল তার মধ্যে জানেন? না, আমি তো জানবো কি করে? কিন্তু আমি বোধহয় অনুমান করতে পারি প্যাকেটের মধ্যে ছিল নিষিদ্ধ নেশার বস্তু, হ্যাশ হিজ সিগারেট। ওহ ক্রাইস্ট, কি বলছেন আপনি? মিসেস দত্ত, গম্ভীর গলায় চট্টরাজ বললেন, ইফ আই অ্যাম নট রং, কথাটা আপনি জানতেন? নিশ্চয়ই না, কখনোই না। জানতেন, আপনি জানতেন। আর আপনি বোম্বাই গিয়েছিলেন কোনো ফিল্মের কন্ট্রাক্টের ব্যাপারে নয়, ওই প্যাকেটটাই নিয়ে আসতে। হোয়াট ডু ইউ মিন? মিসেস দত্ত, আপনি নিঃসন্দেহে বুদ্ধিমতী, কিন্তু অস্বীকার করে কোনো লাভ নেই। আপনি জানতেন হিন্দুস্তান রোডের বাড়িটা একটা ডেন ছিল, আর ওইখানেই ওই নিষিদ্ধ বস্তু হ্যাশ হিসের লেনদেন চলত। বিলিভ মি অফিসার, আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। জানলে ওই বাড়ির ত্রিসীমানাতেই যেতাম না। মিসেস দত্ত, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে? ব্যাংক অ্যাকাউন্ট? হ্যাঁ, কারণ আমরা খবর পেয়েছি রোজগার আপনার ভালোই, এবং সেটাও এই ফিল্ম লাইন থেকে নয়। আপনি জানেন না, আমার স্বামী একজন ব্রোকার এবং সে যথেষ্ট রোজগার করে। সে প্রতি মাসে আমাকে অনেক টাকা হাত খরচ দেয়। ফিল্মে অভিনয় করাটা আমার পেশা নয়, নেশা। হ্যাঁ, নেশাই বলতে পারেন। ব্যাংকে আমার সামান্য একটা অ্যাকাউন্ট আছে। ব্যাংকের নাম দিচ্ছি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আপনি যেতে পারেন, তবে আপনাকে হয়তো ভবিষ্যতে আবার আমাদের প্রয়োজন হবে। আমাদের না জানিয়ে আপনি কলকাতার বাইরে যাবেন না। কিন্তু কেন? আপনারা কি মালঞ্চর হত্যার ব্যাপারে আমাকে সন্দেহ করছেন? সন্দেহ সকলের প্রতি হওয়া স্বাভাবিক, বিশেষ করে যারা মালঞ্চ দেবীর সঙ্গে ঘনিষ্ঠ ছিল, যাদের ওখানে যাতায়াত ছিল। আচ্ছা, আপনি আসুন। ডলি দত্ত আসার সময় যেভাবে গটগট করে এসেছিলেন, বেরোবার সময় কিন্তু তেমন নয়। গতিটা মনে হলো স্লথ। একটু পরে ডলি দত্তর গাড়িটা লালবাজারের গেট দিয়ে বের হয়ে গেল। ডলি দত্ত বের হয়ে যাবার পর চট্টরাজ কিরিটির সঙ্গে ফোনে যোগাযোগ করলেন। রায় সাহেব, একবার আমার অফিসে আসতে পারেন? কিরিটি বলল, সন্ধ্যার পর যাব। ফোনের রিসিভারটা নামিয়ে রেখে কিরিটি তখনই বেরোবার জন্য প্রস্তুত হলো। একবার সুশীল চক্রবর্তীর ওখানে যেতে হবে। কৃষ্ণা জিজ্ঞেস করলো, বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একবার সুশীলের ওখানে যাব। যেতে হবে না দাদা, আমি এসে গিয়েছি বলে হাসতে হাসতে সুশীল চক্রবর্তী ঘরের মধ্যে এসে ঢুকলেন। আরে এসো এসো সুশীল, তোমার কাছেই যাচ্ছিলাম। বৌদি, কফি। কৃষ্ণা ঘর থেকে বের হয়ে গেল। সুশীল বললেন, আপনার অনুমানই ঠিক দাদা, ওগুলো হ্যাশ হিজ সিগারেট। তোমাকে যে বলেছিলাম মালঞ্চর ঘরটা আরেকবার ভালো করে সার্চ করতে, করেছি, কিন্তু ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও কোনো হাইপোডার্মিক সিরিঞ্জ বা পেথিডিন অ্যাম্পুল তো পেলাম না। হিসাব যে মিলছে না ভায়া। কিরিটি যেন একটু চিন্তিত। কি ভাবছেন দাদা? সুশীল চক্রবর্তী জিজ্ঞাসা করেন। কিসের কি হিসেব আবার মিলছে না? ভাবছি তাহলে পেথিডিন অ্যাম্পুল বা একটা হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া গেল না কেন? যে পেথিডিন অ্যাডিক্টেড তার ঘরে ওই দুটি বস্তু থাকবে না তা তো হতে পারে না।
তবে কি হত্যাকারী কাজ শেষ হয়ে যাওয়ার পর ওই দুটি বস্তু ঘর থেকে নিয়ে গিয়েছে? তাই যদি হয়তো আমরা দুটো ডেফিনিট কনক্লুশনে পৌঁছতে পারি সুশীল। কি কনক্লুশন? প্রথমত, হত্যাকারী আননোন থার্ড পার্সন নয়, সে মালঞ্চর বিশেষ পরিচিতের মধ্যেই একজন। এবং দ্বিতীয়ত, মালঞ্চ যে পেথিডিন অ্যাডিক্টেড সেটা সে ভালো করেই জানত, এবং সেটা তার পক্ষে সুবিধাই হয়েছিল। সুশীল চক্রবর্তী কিরিটির ইঙ্গিতটা সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন। বলেন, তাহলে তো ওই পরিচিত 5 জনের মধ্যেই একজন। হ্যাঁ, মালঞ্চর স্বামী সুশান্ত মল্লিক, তার বাবু সুরজিৎ ঘোষাল, দীপ্তেন ভৌমিক এবং ডক্টর সমীর রায়, আর তার পেয়ারে চোরাই কারবারের পার্টনার শ্রীমতী ডলি দত্ত, কিরিটি বললে। কিরিটির মুখের দিকে চেয়ে থাকেন সুশীল চক্রবর্তী। এখন কথা হচ্ছে সুশীল, ওরা সকলেই মালঞ্চের বিশেষ পরিচিতজন হলেও ওরা সকলেই কি জানতো যে মালঞ্চ পেথিডিন অ্যাডিক্টেড, এক ডাক্তার ছাড়া? একসঙ্গে মেলামেশা, একই সূত্রে বাঁধা, একই ইন্টারেস্ট, ওদের সকলের জানাটাই তো স্বাভাবিক দাদা। কি জানি, হতেও পারে। তবে আমার কেন যেন মনে হচ্ছে সুরজিৎ ঘোষালকে অনায়াসেই ওই লিস্ট থেকে এলিমিনেট করা যেতে পারে আপাতত। কেন? হাজার হলেও মালঞ্চ সুরজিৎ ঘোষালের কিপিংয়ে ছিল। সেক্ষেত্রে সে নিশ্চয়ই সুরজিৎ ঘোষালকে ব্যাপারটা জানতে দেবে না। বিশেষ করে সুরজিৎ ঘোষাল সম্পর্কে খোঁজ নিয়ে যা জানা গিয়েছে, মদ তো দূরের কথা, ভদ্রলোক স্মোক পর্যন্ত করেন না। মালঞ্চ সম্পর্কে তার চরিত্রের ওই বিশেষ দুর্বলতাটুকু ছাড়া সত্যি তিনি একজন যাকে বলে ভদ্রলোক। আজকের সো কল্ড সোসাইটির কোনো ভাইসই তাঁর ছিল না। সেদিক দিয়ে বাকি 4 জন তোমার সন্দেহের তালিকাভুক্ত সুশীল। ওই 4 জনের মধ্যে কাকে আপনি? সুশীল, মাকড়সার জালে 4-5টা বিষাক্ত মাকড়সা বিচরণ করছে, এবং ওই প্রত্যেকটি মাকড়সার ক্ষেত্রেই মালঞ্চকে হত্যা করার যথেষ্ট মোটিভ থাকতে পারে। কাজেই এই মুহূর্তে ওদের ওই 4 জনের মধ্যে বিশেষভাবে একজনকে চিহ্নিত করা যুক্তিযুক্ত হবে না। প্রত্যক্ষ বা পরোক্ষ প্রমাণ, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স যাকে বলে, তার দ্বারাই একমাত্র ওদের একজনকে বিশেষভাবে চিহ্নিত করা চলতে পারে, অন্য কাউকে নয়। অবশ্যই বোঝা যাচ্ছে ওরা সকলেই একটা চোরা কারবার চালাতো, এবং প্রত্যেকেরই ওই হিন্দুস্তান রোডের বাড়িতে যেমন যাতায়াত ছিল, তেমনই ছিল আরও একটা মিটিং প্লেস, ওই নাইট ক্লাবটি। সেক্ষেত্রে ওদেরই কেউ একজন হত্যাকারী হওয়াটাই স্বাভাবিক। কিন্তু হত্যাকারী বললেই তো হবে না। আপাত দৃষ্টিতে ওদের প্রত্যেকের মোটিভ থাকলেও ওই সঙ্গে তোমাকে ভাবতে হবে ওদের মধ্যে সে রাত্রে কার পক্ষে মালঞ্চকে হত্যা করা সবচাইতে বেশি সম্ভব ছিল। অর্থাৎ প্রবাবিলিটির দিক থেকে কার উপরে বেশি সন্দেহ পড়ে, তার উপর বেস করে তুমি যদি এগোতে পারো, তাহলেই দেখবে ওই হত্যা রহস্যের কাছাকাছি তুমি পৌঁছে গেছো। হাতে প্রত্যক্ষ বা পরোক্ষ আরও প্রমাণ চাই। অতএব তোমায় কিছুটা সুতো ছাড়তে হবে, আরও সুতো, তবেই বিরাট কাতলাকে তুমি বড়শিতে গাঁথতে পারবে। পরের দিনই সুশীল চক্রবর্তী সকাল 8টা নাগাদ লেক রোডে দীপ্তেন ভৌমিকের ফ্ল্যাটে গিয়ে হাজির হলেন। দিনটা ছিল রবিবার। লিফটে করে ওপরে উঠে ফ্ল্যাটের কলিং বেল টিপতেই দরজা খুলে গেল। ধোপদুরস্ত জামাকাপড় পরা মধ্যবয়সী বৃত্ত শ্রেণীর একটি লোক দরজাটা খুলে বলল, কাকে চান? এখানে দীপ্তেন ভৌমিক থাকেন? হ্যাঁ। কি নাম বলবো সাহেবকে? বলো একজন ভদ্রলোক দেখা করতে চান, বিশেষ জরুরি প্রয়োজন। বসুন, আমি সাহেবকে খবর দিচ্ছি। তবে রবিবার তো সাহেব কারোর সঙ্গে দেখা করেন না, আপনার সঙ্গেও দেখা করবেন কিনা জানি না। একটা কাগজ দাও, আমি আমার নাম লিখে দিচ্ছি। সুশীল চক্রবর্তীর দিকে এক টুকরো কাগজ এগিয়ে দিল বেয়ারা। সুশীল চক্রবর্তী কাগজটিতে নিজের নাম লিখে দিলেন। বেয়ারা কাগজটা নিয়ে চলে গেল। বেশ বড় সাইজের একটি হলঘর, ওয়াল টু ওয়াল কার্পেট পাতা, বেশ দামি নরম পুরু কার্পেট, সুন্দরভাবে সাজানো ঘরটি। সোফা সেট, বুক কেস, ডিভান, কাচের শোকেসে ইংরেজি বাংলা সব বই। দেওয়ালে দীপ্তেন ভৌমিকেরই একটি রঙিন বড় ফটো। জানালা দরজায় দামি পর্দা। কয়েক মিনিটের মধ্যে পরনে স্লিপিং পায়জামা ও গায়ে গাউন জ্বালানো, মুখে সিগারেট, বের হয়ে এলেন দীপ্তেন ভৌমিক। আপনি মিস্টার চক্রবর্তী? দীপ্তেন প্রশ্ন করল। কি প্রয়োজন আমার কাছে? বসুন বলছি। একটু তাড়াতাড়ি ছাড়তে হবে কিন্তু মিস্টার চক্রবর্তী, আমাকে এক্ষুনি আবার একটু বেরোতে হবে। হিন্দুস্তান রোডের মার্ডার কেসটার ব্যাপারে আপনাকে পুলিশের তরফ থেকে কিছু জিজ্ঞাসা আছে।
বলুন কি জিজ্ঞাসা আছে? আপনার তো মালঞ্চী দেবীর সঙ্গে হৃদ্যতা ছিল। হৃদ্যতা? নট অ্যাট অল। তবে চিনতাম তাকে। আমরা কিন্তু জেনেছি আপনি প্রায়ই হিন্দুস্তান রোডের বাড়িতে যেতেন। প্রায় নয়, কখনো সখনো যেতাম। ঘনিষ্ঠতা ছিল বলেই যে সেখানে আপনি যেতেন সেটা কিন্তু আমরা জেনেছি মিস্টার ভৌমিক। শুধু সেখানেই নয়, দ্য রিট্রিট নাইট ক্লাবেও আপনি মালঞ্চ দেবীর সঙ্গে যেতেন। মিস্টার ভৌমিক, বিভিন্ন সোর্স থেকে আমরা যথাসম্ভব খবরাখবর সংগ্রহ করেই আপনার কাছে এসেছি। অতএব বুঝতেই পারছেন, অস্বীকার করে কোনো লাভ নেই। সুশীল চক্রবর্তীর স্পষ্ট কথায় ও গলার স্বরে মনে হলো দীপ্তেন ভৌমিক যেন একটু থমকে গিয়েছে। হঠাৎ শয়নঘরের দরজা খুলে গেল এবং অভিনেত্রী ডলি দত্ত ঘর থেকে বের হয়ে এলো। ডলি দত্তর সঙ্গে পূর্বেই কথাবার্তা হয়েছিল সুশীল চক্রবর্তীর, তাই ডলি দত্ত সুশীল চক্রবর্তীকে দেখে যেন একটু থমকে দাঁড়ালো, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে দীপ্তেনের দিকে তাকিয়ে বললে, দীপ্তেন, আমি যাচ্ছি, এসো। মৃদু কণ্ঠে দীপ্তেন বলল। ঘরের মধ্যে একটা বিদেশি সেন্টের সৌরভ ছড়িয়ে ডলি দত্ত বের হয়ে গেল। বেশ, স্বীকার করলাম না হয় ছিল, কিন্তু তাতে কি হয়েছে? দীপ্তেন বলল। সুরজিৎ ঘোষাল যে সেটা পছন্দ করতেন না তাও নিশ্চয়ই আপনার অজানা ছিল না। ডোন্ট টক অ্যাবাউট দ্যাট ওল্ড ফুল। কিন্তু সুরজিৎ ঘোষালেরই রক্ষিতা ছিলেন মালঞ্চ দেবী। আপনার ও মালঞ্চ দেবীর ঘনিষ্ঠতা, বিশেষ করে তার অবর্তমানে, সুরজিৎ ঘোষালের না পছন্দ হওয়াটাই স্বাভাবিক নয় কি? ওসব কথা ছাড়ুন মিস্টার চক্রবর্তী, আমার কাছে কি জানতে চান বলুন। যে রাত্রে দুর্ঘটনাটা ঘটে সে রাত্রে আপনি মালঞ্চ দেবীর বাড়ি গিয়েছিলেন? সে তো আগেই বলেছি। হ্যাঁ, আপনি বলেছেন, এবং আপনি এও বলেছেন যে সদর দিয়েই বের হয়ে এসেছিলেন আপনি। এখনো তাই বলছি, এবং বের হয়ে সোজা আমি ট্রেন ধরি। না, সে রাত্রে আপনি তখনই কলকাতা ছেড়ে যাননি, এবং সে রাত্রে আবারও আপনি হিন্দুস্তান রোডের বাড়িতে গিয়েছিলেন। আই মিন সেকেন্ড টাইম। হোয়াট ননসেন্স! কি সব আবল তাবল বকছেন মিস্টার চক্রবর্তী? যথেষ্টই প্রমাণ হাতে না পেয়ে আপনাকে আমি কথাটা বলছি না মিস্টার ভৌমিক। আপনাকে আর ডলি দত্তকে সেই রাত্রে 12টা নাগাদ নাইট ক্লাব দ্য রিট্রিটে ড্রিঙ্ক করতে দেখা গিয়েছে। হতেই পারে না। বললাম তো, আমাদের হাতে তার প্রমাণ আছে। এবার বলুন মিস্টার ভৌমিক, সেদিন সন্ধ্যারাত্রে মালঞ্চ দেবীর হিন্দুস্তান রোডের বাড়ি থেকে বের হয়ে ওই নাইট ক্লাবে যাবার আগে পর্যন্ত আপনি কোথায় ছিলেন, কি করেছিলেন? আমি নাইট শোতে সিনেমা গিয়েছিলাম। তাহলে সে রাত্রে আপনি কলকাতা ছেড়ে যাননি, স্বীকার করছেন? হ্যাঁ, কলকাতাতেই ছিলাম। আপনি সেকেন্ড টাইম আবার হিন্দুস্তান রোডের বাড়িতে গিয়েছিলেন। বলুন কেন গিয়েছিলেন? দরকার ছিল। কি এমন দরকার পড়লো যে সেকেন্ড টাইম সেখানে যেতে হলো মিস্টার ভৌমিক? সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত। তা কখন গিয়েছিলেন, মানে কটা রাত্রি তখন? যদিও একটু আগে বললেন সিনেমায় গিয়েছিলেন। বই দেখতে আমার ভালো লাগছিল না, তাই ইন্টারভ্যালের আগেই বের হয়ে আসি সিনেমা হাউস থেকে। ট্যাক্সি দিয়েই বোধহয় গিয়েছিলেন। হ্যাঁ। তখন রাত কটা হবে? 11:15 হবে, ঠিক সময় দেখিনি। আচ্ছা, মানদা বা রতন কেউই দ্বিতীয়বার আপনাকে সেখানে যেতে দেখেনি। তাহলে ধরতে হয় আপনি নিশ্চয়ই ম্যাথরদের যাতায়াতের জন্য পিছনের ঘোরানো সিঁড়িপথে বাথরুমের দরজা দিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ওই দরজা দিয়ে আপনি মাঝে মধ্যে যেতেন তাহলে? যেতাম। ঘরে ঢুকে কি দেখলেন আপনি, মানে মালঞ্চ দেবী কি করছিলেন সে সময়? ঘরের দরজা বন্ধ করে চুপচাপ একটা সোফায় বসেছিল সে। তারপর 10 মিনিটের মধ্যেই আমি আমার কাজ ছেড়ে চলে আসি। পরে সেখান থেকে নাইট ক্লাবে যাই। মালঞ্চ দেবী তখন তাহলে জীবিত ছিলেন? হ্যাঁ। মালঞ্চ দেবী যে একজন স্মাগলার ছিলেন আপনি জানেন? স্মাগলার? না তো, কে বললে? ইম্পসিবল। হ্যাস হিসের চোরা কারবার ছিল তার। আপনি জানতেন না বলতে চান? না, বিশ্বাস করুন, সত্যি আমি জানতাম না। আই নেভার নিউ দ্যাট শি ওয়াজ এ স্মাগলার। তিনি যে পেথিডিন অ্যাডিক্টেড ছিলেন তাও জানতেন না বোধহয়? না তো। তার সঙ্গে এতদিন ধরে এত ঘনিষ্ঠতা সত্ত্বেও
ওই দুটি সংবাদ আপনার অবিদিত ছিল মিস্টার ভৌমিক? এটা কি একটা বিশ্বাসযোগ্য কথা হলো? আপনি জানতেন, কিন্তু এখন স্বীকার করছেন না। ঠিক আছে, আপনি ডাক্তার সমীর রায়কে চেনেন নিশ্চয়ই? চিনি। তারও সঙ্গে মালঞ্চ দেবীর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, তাই না? ডক্টর রায় ওর ফ্যামিলি ফিজিশিয়ান ছিলেন, এইটুকু জানি, তার বেশি কিছু জানি না। আপনি কি ব্র্যান্ড সিগারেট খান? কেন বলুন তো, দেখি আপনার সিগারেট কেসটা। দীপ্তেন ভৌমিক নাইট গাউনের পকেট থেকে একটা দামি সিগারেট কেস বের করে দিলেন সুশীল চক্রবর্তীর হাতে। কেসটা খুলে দেখলেন সুশীল চক্রবর্তী। স্মাগল করা সিগারেট, স্টেট এক্সপ্রেস 555, এবং আরও একটা ব্যাপার নজরে পড়ল। ভিতরের দিকে ডালার গায়ে এনগ্রেভ করে লেখা টু দীপ্তেন, মালা। সিগারেট কেসটা ফেরত দিতে দিতে সুশীল চক্রবর্তী বললেন, এই মালাটি কে দীপ্তেনবাবু? হু ইজ হি? এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার মিস্টার চক্রবর্তী। আচ্ছা, আপনার সোনার সিগারেট কেস ছিল কি কখনো? না তো। আপনার পরিচিত জনদের মধ্যে কারো ছিল বলে কি আপনার মনে পড়ে? ডক্টর রায়ের কাছে একটা সোনার সিগারেট কেস দেখেছি বলে মনে পড়ছে। তিনি কি ব্র্যান্ড সিগারেট খান? সেম ব্র্যান্ড, স্টেট এক্সপ্রেস 555। ঠিক আছে, আর আপনার সময় নষ্ট করব না। তবে আপনাকে আবার আমাদের প্রয়োজন হতে পারে। কলকাতার বাইরে গেলে পুলিশের পারমিশন ছাড়া যাবেন না। ঠিক আছে, চলি। সুশীল চক্রবর্তী অতঃপর উঠে দাঁড়ালেন। মালঞ্চ হত্যা রহস্য আরও ঘনীভূত হল এবং তার আভাস পাওয়া গেল দিন 2 পরে সংবাদপত্রে প্রকাশিত সংবাদে। শহরের কোনো এক নামকরা ডাক্তার ও কোনো এক কোম্পানির বড় অফিসারের ব্যাংকের লকার থেকে প্রচুর গিনি ও কারেন্সি নোট পাওয়া গিয়েছে, যে অর্থের কোনো বিশ্বাসযোগ্য এক্সপ্লেনেশন ওই দুজনের একজনও দিতে পারেননি। ওরা দুজনেই নিহত মালঞ্চ দেবীর বিশেষ ঘনিষ্ঠ ও পরিচিত ছিলেন। আরও একটি সংবাদ, মালঞ্চ দেবী পেথিডিনে অ্যাডিক্টেড ছিলেন। হিন্দুস্তান রোডের বাড়ির একটি তালাবন্ধ ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ বহু টাকার নিষিদ্ধ নেশার বস্তু পেয়েছে। ওই হত্যার ব্যাপারের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মালঞ্চ দেবীর পেয়ারের দাসী মানদা দাসীকে গ্রেপ্তার করেছে। দিন 2 পরে আবার সংবাদ বেরোল কাগজে কাগজে। শহরের এক নামকরা অ্যাডভোকেট জগৎ চৌধুরী মানদার জামিনের জন্য আদালতে আবেদন রেখেছিলেন, কিন্তু পাবলিক প্রসিকিউটর সদানন্দ মিত্র তার বিরোধিতা করেন। জজ আরও তদন্ত সাপেক্ষ মানদার জামিন অনুমোদন করেননি, তাকে জেল হাজতে রাখার নির্দেশ জারি করেছেন। সুরজিৎ ঘোষালের জামিনের প্রশ্ন নিয়ে জজ সাহেব বিবেচনা করবেন আগামী মঙ্গলবার। ওই দিনই সন্ধ্যার দিকে সোমনাথ ভাদুরী তার চেয়ারে বসে কিরিটির সঙ্গে ওই মামলার ব্যাপার নিয়েই আলোচনা করছিলেন। কিরিটি বলছিল, মানদা যে অনেক কিছুই জানে ভাদুরী মশাই, সেটা অনুমান করেই আমি সুশীলকে পরামর্শ দিয়েছিলাম ওকে গ্রেপ্তার করতে। আমারও মনে হয় কাজটা ভালোই হয়েছে রায়মশাই। আপনার কাছে যা শুনলাম তাতে মনে হচ্ছে হত্যাকারীকে নানাভাবে ওই মানদার সাহায্য নিতে হয়েছে। কিন্তু মানদার জামিনের ব্যাপারে আমাদের জগৎ চৌধুরীকে কে ব্রিফ দিয়েছেন সেটাই বুঝতে পারছি না। যার বেশি ইন্টারেস্ট নিঃসন্দেহে সেই দিয়েছে। কিরিটি মৃদু হেসে বলল, কিন্তু কে সে? কাকে আপনার সন্দেহ হয় বলুন তো? সন্দেহ যার ওপরেই হোক, একটা ব্যাপারে আমি কিন্তু নিশ্চিত হয়েছি ভাদুরী মশাই। কিরিটি বলল, মানদা অনেক কিছুই জানে, আর তাই বোধহয় আমার অনুমান হত্যাকারী মানদার জামিনের জন্য ব্যস্ত হয়ে উঠেছে। কিন্তু সে জানে না ওই রকমের চরিত্রের এক মেয়ে মানুষকে বিশ্বাস করে কত বড় ভুল সে করেছে, এবং শেষ পর্যন্ত হয়তো মানদার হাত দিয়েই ফাঁসির দড়িটা তার গলায় এঁটে বসবে। আপনি তো একটু আগে বলছিলেন রায়মশাই, সুশান্ত মল্লিক নাকি ওই মানদা সম্পর্কে বলেছিল সি ইজ আ ডেঞ্জারাস ওম্যান। হ্যাঁ বলেছিল, কিন্তু ইউ কান্ট কাউন্ট মাচ আপন হিম। একটা মেরুদণ্ডহীন মাতাল, নিজের স্ত্রীকে অন্যের রক্ষিতা জেনেও তারই আশ্রয়ে যে পড়ে থাকে এবং তারই টাকার নেশা করে এবং তারই টাকায় নেশা করে, আর যাই হোক তাকে বোধহয় পুরোপুরি বিশ্বাস করা যায় না। আচ্ছা রায়মশাই, ওই চিত্রাভিনেত্রীটিকে আপনার কিরকম মনে হয়? গোলমালটা হয়তো সেখানেও থাকতে পারে ভাদুরী মশাই। হ্যাঁ, এটা তো বুঝতে পারা গিয়েছে দীপ্তেন ভৌমিককে মালঞ্চ ভালোবাসত।
তাই হয়তো সে ডলি দত্তের প্রতি দীপ্তেনের আকর্ষণটা ভালো চোখে দেখত না, এবং ডলি দত্ত মালঞ্চকে অনুরূপ সুনজরে দেখত না। ফলে সম্ভবত হয়তো পরস্পরের প্রতি একটা জেলাসি দেখা দিয়েছিল দীপ্তেন ভৌমিককে ঘিরে। আর কে বলতে পারে, এই ঈর্ষাকে বন্ধন করেই হয়তো হলাহল উঠে এসেছিল, যে হলাহল মালঞ্চর মৃত্যু ঘটিয়েছে। আর ওই ডাক্তারটি, আমার যতদূর মনে হয় সে ভদ্রলোক ও চোরা কারবারের একজন অংশীদার, এবং সেক্ষেত্রে ওই মাকড়সার জালে তাঁরও জড়িয়ে পড়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা রায়মশাই, আপনার কি মনে হয় মালঞ্চর স্বামী সুশান্ত মল্লিকও ওই চোরা কারবারে অংশীদার? সে হয়তো ওই চোরা কারবারে ছিল না, আর সেটা সম্ভবও নয়। কেন? আর যাই করুক না কেন মালঞ্চ ওই আশ্রিত ও পোষ্য স্বামীকে যে তার চোরা কারবারের মধ্যে নেবে, সেটা সম্ভব নয়। তবে একই বাড়িতে যখন ছিল লোকটা, তখন তার পক্ষে ব্যাপারটা অনুমান করা এমন কিছু অসম্ভব নয়। আচ্ছা রামশাই, আপনার কি মনে হয় আমার ক্লায়েন্ট সুরজিৎ ঘোষাল ওই চোরা কারবারের মধ্যে ছিল? মনে হয় না। চোরা কারবারের সঙ্গে তার কোনো যোগ ছিল। তবে জোর করে কিছুই এই মুহূর্তে বলা যায় না ভাদুরী মশাই। বাঁচালেন, আমারও তাই ধারণা রায়মশাই। কিরিটি মৃদু হাসল, তারপর ধীরে ধীরে বলল, মালঞ্চের মৃত্যুর কারণ দুটোই হতে পারে, হয় ঈর্ষার হালাহল, নতুবা চোরা কারবারের বিষময় পরিণাম। ভাদুরী বললেন, সত্যি রায়মশাই, আজকের সমাজের মানুষগুলো কিভাবে যে বদলে যাচ্ছে দিনকে দিন, মরাল বা নীতির কোনো বালাই নেই। কোথা থেকে থাকবে ভাদুরী মশাই? আজকের জীবনযাত্রা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে কেবল ছুটবার নেশা এসেছে। এমন অস্থিরতা, আর সেই অস্থিরতার জন্যেই তারা তৃপ্তির অনুসন্ধান করছে মদ, মেয়ে মানুষ, ঘোড়দৌড়, চোরা কারবার আর কালো টাকা জমানোর মধ্যে। ওই মালঞ্চ মেয়েটির দিকেই তাকিয়ে দেখুন না, স্বামী থাকতেও সে আর একজনের রক্ষিতা হয়েছিল, কিন্তু হতভাগিনী জানত না লালসা লালসাকেই বাড়িয়ে তোলে। ওর মধ্যে তৃপ্তি নেই, আছে কেবল একটা প্রচণ্ড অস্থিরতা। সেই অস্থিরতার বিষই আজ আনছে হত্যা, ধর্ষণ, চোরা কারবার আর কালো টাকার নেশা। আচ্ছা, রাত অনেক হলো, এবার উঠি ভাদুরী মশাই। কিরিটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লেক রোডে দীপ্তেনের ফ্ল্যাটে তার শোবার ঘরে মুখোমুখি বসেছিল দীপ্তেন আর ডলি দত্ত। তারা জানতো না যে তারা যেসব কথা বলছে সবকিছু একটা অদৃশ্য শক্তিশালী মাইক্রোফোনের সাহায্যে টেপ হয়ে যাচ্ছে। কিরিটির পরামর্শেই ব্যবস্থাটা ডিসিডিডি চট্টরাজ করেছিলেন দীপ্তেনের গৃহভৃত্য বামাপদকে হাত করে। দীপ্তেনের গৃহভৃত্য বামাপদকে পুলিশের হাত করতে কষ্ট হয়নি। বামাপদ বৎসর খানেক হলেও দীপ্তেনের কাছে কাজ করছে। বয়স অল্প, বছর 32-33 হবে। কালো মতন রোগা চেহারা, কিন্তু বোঝা যায় বেশ চালাক চতুর। সুশীল চক্রবর্তীর কথায় সেটা বুঝতে পেরেই কিরিটি বামাপদকে পুলিশের দলে টানতে পেরেছিল। ব্যাচেলার মানুষ দীপ্তেন। বামাপদ ছিল তার একাধারে কুক এবং সার্ভেন্ট, আবার কেয়ারটেকারও বটে। বামাপদকে পেয়ে দীপ্তেন নিশ্চিন্ত ছিল। বামাপদকে আলাদা করে জেরা করে সুশীল চক্রবর্তী থানায় নিয়ে এসে অনেক কথাই দীপ্তেন সম্পর্কে জানতে পেরেছিলেন। ডলি দত্ত যে ইদানিং প্রায় প্রতি রাত্রেই দীপ্তেনের ফ্ল্যাটে আসে, তারপর মধ্যরাত্রি পর্যন্ত সেখানে কাটিয়ে যায়, সে কথা বামাপদর কাছ থেকেই সুশীল চক্রবর্তী প্রথম জানতে পেরেছিলেন, এবং বামাপদর কাছ থেকেই আরও শুনেছিলেন মালঞ্চ দেবী আগে প্রায়ই আসতো দীপ্তেনের ফ্ল্যাটে, তবে ইদানিং কেন যেন সে বড় একটা আসতো না। তারপর একদিন সুশীল চক্রবর্তী দীপ্তেন ভৌমিকের অনুপস্থিতিতে তার ফ্ল্যাটে গিয়ে হাজির হয়েছিলেন। সুশীল বলেছিলেন, শোনো বামাপদ, পুলিশকে যদি তুমি সাহায্য না করো, পুলিশ তোমাকে গ্রেপ্তার করে চালান দেবে। পুলিশ সংবাদ পেয়েছে তোমার বাবুর সঙ্গে তুমি চোরা কারবার করো। ভাই হুজুর, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। জানি না বললেই তো আর তোমাকে পুলিশ ছেড়ে কথা বলবে না বামাপদ। বিশ্বাস করুন হুজুর, আমি কিছুই জানি না। ঠিক আছে, তুমি পুলিশকে যদি সাহায্য করো তবে আমি তোমাকে বাঁচাবো। বলুন হুজুর, কি করতে হবে? আমি সব কিছু করবো আপনার হুকুম মতো। বেশ, তাহলে আগে কয়েকটা কথার জবাব দাও আমার। বলুন হুজুর। তোমার বাবুর ঘরে একটি মেয়ে আসতো। কার কথা বলছেন হুজুর?
সেই যে সিনেমায় নামে? না, সেই নয়, আর একজন, মালঞ্চ তার নাম। মালা দিদিমণি? কিন্তু তিনি তো অনেক দিন আর এখানে আসেন না। আসবেন কি করে? তিনি কি আর বেঁচে আছেন? তাকে খুন করা হয়েছে। খুন? কি বলছেন হুজুর? হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। হুজুর, আপনারা কি আমার বাবুকে সন্দেহ করছেন? আমি হলফ করে বলতে পারি হুজুর, আমার বাবু ওই দিদিমণিকে খুন করেননি। কি করে বুঝলে যে তোমার বাবু? কি বলছেন হুজুর? ওই দিদিমণিকে আমার বাবু খুব ভালোবাসতেন, আর দিদিমণিও বাবুকে। জানি বাবা পদ, সেই জন্যই তো আসল লোককে আমরা খুঁজে বেড়াচ্ছি। আর আমাদের ধারণা সেই লোকটা তোমার বাবুর কাছে আসা যাওয়া করে। হ্যাঁ, তাকে আমরা ধরতে চাই, আর তাতে তোমার সাহায্য চাই আমরা। নিশ্চয়ই হুজুর, আমি আপনাদের সাহায্য করব। আমাকে কি করতে হবে বলুন? বেশি কিছু না, তোমার বাবুর বসবার আর শোবার ঘর আমরা একটু দেখব, যদি সে লোকটার কোনো হদিশ পাই। বেশ তো বাবু, দেখুন। হ্যাঁ, দেখছি, কিন্তু আমি একা একা দেখব, তুমি আমার সঙ্গে থাকবে না। ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি। সুশীল চক্রবর্তী ঘরে ঢুকে দরজা বন্ধ করে একটা ভারী সোফার নিচে মাইক্রোফোন আর ছোট টেপ রেকর্ডারটা ফিট করে মিনিট 20 বাদে ঘরের দরজা খুলে বের হয়ে এলেন। দেখলেন হুজুর? হ্যাঁ, 5-7 দিন বাদে আবার আসবো। তুমি কিন্তু তোমার বাবুকে একেবারেই বলবে না যে আমি এখানে এসেছিলাম। তোমার বাবু জানতে পারলে যদি বেফাস কথাটা বলে ফেলেন, তাহলে সে সাবধান হয়ে যাবে, বুঝেছ? আগে হ্যাঁ। সুশীল ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছিলেন। দীপ্তেন ভৌমিক বলছিল, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি ডলি, ইউরোপ। আমাকে সঙ্গে নেবে দীপু? তোমাকে? না বাবা, ওসবের মধ্যে আমি আর নেই। শেষটায় জীবন দত্ত আমার নামে কেস ঠুকে দিই আর কি। একে সুরজিৎ ঘোষালের ঝামেলায় নাস্তানুবোধ হচ্ছি। কেন, পুলিশ তোমাকে মালঞ্চ হত্যার ব্যাপারে খুব নাস্তানুবোধ করছে বুঝি? আর বলো কেন, তুমি তো আমার কথা শোনোনি। কতবার বলেছি ওর সঙ্গে মিশো না হতো, তা তুমি রোজই ওখানে যেতে। শুধু আমি কেন, তুমি যেতে না? ডক্টর সমিদাই যেত না? তা তো সকলেই যেতাম, কিন্তু তোমার সঙ্গে মালঞ্চর বাজে বকো না, একটা ক্যারেক্টারলেস রুমান। তার জন্যই তো তুমি হেদিয়ে মরতে দিতেন। শি ওয়াজ এ ফুল। সে ভাবতো আমি বুঝি তার প্রেমে পড়ে গিয়েছি। মোটেই তা নয়, আমি তাকে ঘৃণা করতাম। বাজে কথা বলো না, আমি জানি দিতেন। কি জানো? সে রাত্রে দুবার গিয়েছিলে তুমি মালঞ্চর ঘাটে। তুমি জানো? আমি জানি। মনে আছে সে রাত্রে আমাকে নিয়ে তোমার দ্য রিট্রিটে ডিনার খাবার কথা ছিল, অথচ রাত 11:30 পর্যন্ত যখন তুমি এলে না। তুমি বিশ্বাস করো, আমি একটা বিশেষ কাজে আটকা পড়েছিলাম। তাও জানি বই কি, আর সেই বিশেষ কাজে মালঞ্চর বাড়িতেই যে আটকা পড়েছ, তাই ভেবেই তো আমি মালঞ্চর বাড়ি যাই। তুমি তুমি মালঞ্চর বাড়িতে গিয়েছিলে ডলি? হ্যাঁ, গিয়েছিলাম। রাত তখন প্রায় 12:15 হবে। তুমি আমায় দেখোনি। আমি যখন পিছনের ঘোরানো সিঁড়ি দিয়ে বাথরুমের মধ্যে দিয়ে মালঞ্চর ঘরে গিয়ে ঢুকি, তখন শি ওয়াজ ডেড। কি বলছো তুমি ডলি? হ্যাঁ, তার গলায় রুমালের ফাঁস লাগানো ছিল, অ্যান্ড শি ওয়াজ ডেড। আর যে চেয়ারটায় সে বসেছিল, তারই সামনে অল্প দূরে মালঞ্চের শয্যার ওপরে তোমার এই সিগারেট কেসটা আমি পাই। দেখো, চিনতে পারছো? এই নাম এনগ্রেভ করা সোনার সিগারেট কেসটা। এটা বছর কয়েক আগে আমি তোমার জন্মদিনে তোমাকে প্রেজেন্ট করেছিলাম। তখনই আমি বুঝতে পেরেছিলাম দীপ্তেন। কি কি তুমি বুঝতে পেরেছিলে? তুমি কিছুক্ষণ আগেও সেখানে ছিলে। রাত 10:30টায় তুমি আমাকে তোমার এই ঘর থেকে ফোন করেছিলে। আধ ঘন্টার মধ্যে তুমি ক্লাবে যাচ্ছ। আমি যেন সেখানেই চলে যাই। আমি চলে গিয়েছিলাম, কিন্তু তার আগে রাত্রি 8:30 নাগাদ একবার তোমার বাড়িতে ফোন করে আমি তোমার চাকর বামাপদর কাছ থেকে জেনেছিলাম যে তুমি হিন্দুস্থান রোডে গিয়েছো। বলে গিয়েছো তুমি ঘন্টাখানেকের মধ্যেই ফিরবে। কিন্তু ডলি, শোনো, আমার কথা এখনো শেষ হয়নি। আমি 11:15 পর্যন্ত ক্লাবে তোমার জন্য অপেক্ষা করে প্রথমে এখানে আসি। এসে শুনলাম 9:30 নাগাদ তুমি এসে আবার বের হয়ে গিয়েছো। তোমার এখান থেকে ট্যাক্সিতে দ্য রিট্রিট মাত্র 15 মিনিটের রাস্তা। কাজেই ক্লাবে গেলে তোমার ইতিমধ্যে সেখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। আমার অন্য জায়গায় কাজ ছিল, তাই সেই কাজ তোমার মালঞ্চর ওখানেই ছিল। সেই রকম সন্দেহ হওয়ায় আমি গাড়ি নিয়ে সেখানেই যাই, এবং একটু দূরে গাড়িটা পার্ক করে পিছনের ঘোরানো সিঁড়ি দিয়ে মালঞ্চর ঘরে যাই। এখন বুঝতে পারছো তুমি যে সে রাত্রে 2বার মালঞ্চর ঘরে গিয়েছিলে, কি করে আমি বুঝেছিলাম? কিন্তু তুমি
তুমি বিশ্বাস করো ডলি, আমি মালঞ্চকে হত্যা করিনি। কিন্তু তোমার এই সিগারেট কেস সেখানে কি করে গেল দীপ্তেন? আমি যদি পুলিশকে এটা জানিয়ে দিই, তাদের তুমি কি বলে বোঝাবে? শোনো, তাহলে সব কথাই তোমাকে বলছি। সে রাত্রে দ্বিতীয়বার বিশেষ একটা কারণে মালঞ্চর ঘরে আমাকে যেতে হয়। সে রাত্রে 10:30 নাগাদ আমার ফ্ল্যাটে তার আসার কথা ছিল, কিন্তু 11:15 নাগাদ যখন সে এলো না, তখন আমি দ্বিতীয়বার তার ওখানে যাই। সো ইউ ডিড, তুমি দ্বিতীয়বার ওখানে গিয়েছিলে, স্বীকার করছো দীপ্তেন? হ্যাঁ গিয়েছিলাম, বাট সি ওয়াজ ডেড অ্যাট দ্যাট টাইম। বিশেষ করো, আই ফাউন্ড হার ডেড, স্ট্র্যাঙ্গলড, রুমাল বাঁধা তার গলায়। ঘটনার আকস্মিকতা, আই ওয়াজ সো মাচ পারচারবেড যে আমি ধপ করে বিছানাটার উপর বসে পড়ি। নাও হোয়াট টু ডু। আর ঠিক সেই সময় ঘোরানো সিঁড়িতে আমি কার যেন পদশব্দ পাই। পাছে কেউ এসে আমাকে ওই সময় ঘরের মধ্যে দেখতে পায়, সেই ভয়ে আমি খাটের নিচে ঢুকে পড়ি। নাইস স্টোরি, বলো, বলে যাও। স্টোরি? ইটস আ ফ্যাক্ট, সত্যি। তুমি ঘরে এলে, মালঞ্চকে মৃত দেখে তুমি অস্ফুট গলায় চেঁচিয়ে উঠলে, তারপরে বের হয়ে গেলে ঘর থেকে। যে পথে এসেছিলে সেই পথে, আমিও সেই পথে তোমার পিছু পিছু বের হয়ে আসি। তারপর সেখান থেকে একটা ট্যাক্সি ধরে রাত 12টার 2-4 মিনিট আগে ক্লাবে যাই। তুমি তখন সেখানে বসে ড্রিঙ্ক করছিলে। বিশ্বাস করো ডলি, আমি তোমাকে যা বললাম তার এক বর্ণ মিথ্যা নয়। কি হলো, উঠছো কেন ডলি? সত্যি কি তুমি আমাকে বিশ্বাস করছো না? ডলি শোনো। টেপটা বাজিয়ে শুনছিলেন মিস্টার চট্টরাজ, কিরিটি ও সুশীল চক্রবর্তী, লালবাজারে মিস্টার চট্টরাজের অফিস কামরায়। শুনলেন তো সব মিস্টার চট্টরাজ? কিরিটি বলল। এ থেকে অন্তত দুটো ব্যাপার প্রমাণিত হচ্ছে। প্রথমত, 11:15 থেকে 11:30টার মধ্যেই কোনো এক সময় মালঞ্চ দেবীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। আর দ্বিতীয়ত, সে রাত্রে 10:30 থেকে 11:30 বা 11:45 পর্যন্ত দীপ্তেন ভৌমিকের মুভমেন্ট সাসপিসাস। ওই সময়টা ওকে ঘিরে একটা সন্দেহের কুয়াশা জমাট বেঁধে আছে। আপনি কি মনে করেন মিস্টার রায়? চট্টরাজের প্রশ্ন। ওই দীপ্তেন ভৌমিক ডলি দত্তর কাছে মিথ্যা কথা বলেছে? শুধু সে কেন, ডলি দত্ত মিথ্যা কথা বলে থাকতে পারে। যাক গে সে কথা। আমার মনে হচ্ছে আমি যেন অন্ধকারের মধ্যে আলোর ইশারা দেখতে পাচ্ছি একটু। কিরকম? দেখা যাচ্ছে সে রাত্রে অকুস্থলে প্রথমে সুরজিৎ ঘোষালের আবির্ভাব ও নাটকীয়ভাবে প্রস্থান। তার আগে দীপ্তেন ভৌমিকের প্রথম আবির্ভাব ও পরে রাত্রি 11:15 থেকে 11:30টার মধ্যে দ্বিতীয়বার আবির্ভাব ঘটেছিল। ওই সময় আবির্ভাব ঘটেছিল আরও একজনের, যেটা আমরা শুনেছি একটু আগে টেপ থেকে, শ্রীমতী ডলি দত্তর। এবং বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে দ্বিতীয়বার দীপ্তেন ভৌমিক ও ডলি দত্তর আবির্ভাব ঘোরানো সিঁড়ির পথে। এখন আমাদের দেখতে হবে সে রাত্রে ঘোরানো সিঁড়িপথে ওই 3জন ছাড়া আর কার ওই ঘরে আবির্ভাব ঘটেছিল। এবং আমার অনুমান যদি মিথ্যা না হয় তো জানবেন, দ্যাট ইজ দ্য পার্সন উই আর সার্চিং ফর। তাকেই আমরা খুঁজছি, মালঞ্চ হত্যা রহস্যের মেঘনাদ। ওই 3জন ছাড়া সে রাত্রে ওই ঘরে আর কে যেতে পারে বলে আপনার মনে হয় দাদা? হঠাৎ সুশীল চক্রবর্তী কিরিটিকে প্রশ্নটা করলেন। কিরিটি সুশীল চক্রবর্তীর মুখের দিকে তাকিয়ে বলল, তোমার কি মনে হয় সুশীল? হু এলস? সুরজিৎ ঘোষাল? না, তিনি যাননি। তুমি নিশ্চিন্ত মনে তোমার ওই তালিকা থেকে তাকে বাদ দিতে পারো। দেখো সুশীল, সাধারণ কমন সেন্স অনুযায়ী ভেবে দেখো, সেটা সুরজিৎ ঘোষালের রক্ষিতার ঘর এবং মালঞ্চ সুরজিৎ ঘোষালেরই রক্ষিতা। সেক্ষেত্রে নিজের রক্ষিতাকে হত্যা করার প্রয়োজন হলে প্রথমত ওই রকম কার্ডভাবে তিনি মালঞ্চকে হত্যা করতেন না, এবং দ্বিতীয়ত সেজন্য নিজের রুমালটা তিনি নিশ্চয়ই ব্যবহার করতেন না। অন্যতম এক্সিবিট হিসাবে সেটি আদালতে পেশ করা যেতে পারে। তৃতীয়ত এবং লাস্টলি, ওই ধরনের একটা কাজ সুরজিৎ ঘোষালের মতো একজনকে দিয়ে সম্ভব হতে পারে বলে মন আমার সায় দেয় না। না তুমি অন্য কাউকে ভাবো। তবে কি ওই ডক্টর সমীর রায়? সুশীল চক্রবর্তীর কথা শেষ হলো না। তাকে এক প্রকার বাধা দিয়েই কিরিটি বললে, হি ইজ আ ডক্টর। মানুষকে হত্যা করবার অনেক উপায় জানা আছে তার, সুতরাং একজনকে ওইভাবে গলায় ফাঁস দিয়ে সে মারবে কেন? তবে কি ডলি দত্ত? হতে পারে। সি হ্যাড এ স্ট্রং মোটিভ অলসো। তার দিক থেকে মোটিভ ও প্রভোকেশন দুই ছিল।
তারপরই হঠাৎ উঠে দাঁড়ালো কিরিটি। মিস্টার চট্টরাজ, আমি চলি। সুশীল, তুমি যেমন এগোচ্ছিলে এগিয়ে যাও, ব্যাপারটা আদৌ খুব একটা কিছু জটিল নয়। কিরিটি ঘর থেকে বের হয়ে গেল। আদালত কারোরই জামিন দেয়নি। তদন্ত সাপেক্ষে সুরজিৎ ঘোষাল ও মানদাকে জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত, এবং পরবর্তী শুনানির তারিখ পড়েছে আবার 10 দিন পরে। সোমনাথ ভাদুরীর চেম্বারে বসে কিরিটির সঙ্গে সোমনাথ ভাদুরীর আলোচনা হচ্ছিল মালঞ্চর হত্যা মামলা নিয়েই। সোমনাথ বলছিলেন, রায়মশাই, একটা কথা আমি বুঝতে পারছি না। দীপ্তেন ভৌমিক আর ডলি দত্তকে কেন আপনি সুশীল চক্রবর্তীকে গ্রেপ্তার করবার পরামর্শ দিচ্ছেন না? প্রথমত, ওদের গ্রেপ্তার করলে উপযুক্ত প্রমাণ ও তথ্যাদির অভাবে ওদের আপনি আদালতের কাঠগড়ে দাঁড় করতে পারবেন না। কিন্তু এই টেপটা, ওতে কেবল প্রমাণ করতে পারবেন দুর্ঘটনার দিন রাত্রে আগে ও পরে দীপ্তেন ভৌমিক দুবার হিন্দুস্তান রোডের বাড়িতে গিয়েছিল আর ডলি দত্ত একবার গিয়েছিল। তার দ্বারা প্রমাণ হবে না তারাই দুজনে অথবা দুজনের একজন হত্যাকারী। ওদের আদালতের কাঠগড়ে দাঁড় করাতে হবে চোরা কারবারি বলে চিহ্নিত করে, এবং তারপর ওই চোরা কারবারকে কেন্দ্র করে হত্যার ব্যাপারে আপনি আসতে পারবেন বটে, কিন্তু তখনও ওই একই কথা থেকে যায়, প্রমাণ কই? আমার কিন্তু ওদের দুটিকেই সন্দেহ হয়, হত্যা রহস্যের সঙ্গে ওরাও লিপ্ত। সেটা হতে পারে একমাত্র যদি প্রমাণ করা যায় যে ওই চোরা কারবারকে কেন্দ্র করেই ওই নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটেছে। সেটা কি আদালতে প্রমাণ করা যাবে না? সবটা আপনার জেলার উপর নির্ভর করছে। কিন্তু একটা কথা তো আমাদের ভুললে চলবে না ভাদুরী মশাই, দীপ্তেন ভৌমিক, ডক্টর সমীর রায় এবং ডলি দত্ত কাউকেই এখন আমরা চোরা কারবারি বলে প্রমাণ করবার মতো উপযুক্ত তথ্যাদি পাইনি। আচ্ছা রায়মশাই, আপনি সুশান্ত মল্লিককে একেবারে বাদ দিচ্ছেন কেন? না, বাদ দিইনি, বরং বলতে পারেন আমার একটি চোখ সর্বক্ষণ তার উপরে রয়েছে। যেহেতু তার দিক থেকে হত্যার মোটিভ অত্যন্ত স্ট্রং ছিল, তেমনি তার দিক থেকে পসিবিলিটিও যথেষ্ট ছিল। সর্বশেষে ওর একটা স্ট্রং অ্যালিবাইও রয়েছে। হত্যা 2 দিন আগে থাকতে ভদ্রলোক হিন্দুস্তান রোডের বাড়িতেই ছিলেন না। পুনরায় আবির্ভাব হয় তার হত্যার পরদিন সকালে রীতিমতো নাটকীয়ভাবে। লোকটা এখন হিন্দুস্তান রোডের বাড়িতেই আছে, তাই না রায়মশাই? মৃদু হেসে কিরিটি বললে, যাবেই বা কোথায়? তার কোনো আস্তানা নেই, সংস্থান নেই, দুমুঠো পেটের ভাতের নেই কোনো ভবিষ্যৎ। কমপ্লিটলি করেক্ট। সোমনাথ ভাদুরীর ওখান থেকে ফিরতে বেশ রাতই হয়ে গিয়েছিল কিরিটির। প্রায় 11:45 ঘরে ঢুকেই থমকে পড়ে কিরিটি। একটা চেয়ারে বসে ডক্টর সমীর রায়। কি ব্যাপার ডক্টর রায়, কতক্ষণ? তা প্রায় ঘন্টা 2 তো হবেই। কিন্তু বাড়ির সামনে আপনার গাড়ি তো দেখলাম না। না, আমি গাড়ি নিয়ে আসিনি, ট্যাক্সিতে এসেছি, ম্লান কণ্ঠে বললেন ডক্টর রায়। আমি আপনার সঙ্গে বিশেষ কারণে দেখা করতে এসেছি কিরিটিবাবু। বলুন। যা আমি পুলিশের কাছে বলতে পারিনি তা আপনার কাছে বলবো। বেশ তো, যা বলবার বলুন। আমার দ্বারা যদি আপনার কোনো উপকার বা সাহায্য করা সম্ভব হয় নিশ্চয়ই করব। মিস্টার রায়, আপনি নিশ্চয়ই বুঝবেন মালঞ্চর হত্যা মামলার সঙ্গে আজ যদি আমার নামটা জড়িয়ে পড়ে, তাহলে আমার পক্ষে আর এ শহরে বাস করা সম্ভব হবে না। তারপর একটু থেমে বললেন, আজ সকালে আমার বাড়ি ইনকাম ট্যাক্সের লোকেরা রেড করেছে, এবং সেটা যে পুলিশেরই নির্দেশে তাও আমি বুঝতে পেরেছি। সেই জন্য অবশ্য আমি ডরাই না। ইনকাম করে ট্যাক্স হয়তো পুরোপুরি দিইনি, তার জন্য হয়তো পানিশমেন্ট হবে, তা হোক। কিন্তু ওই স্ক্যান্ডালের সঙ্গে আমার নাম জড়ালে মাই ফিউচার উইল বি ডুমড। তাই ভেবে দেখলাম আপনাকে সব কথা খুলে বলাই ভালো। তা বলুন না। মালঞ্চের সঙ্গে পেশেন্ট আর ডাক্তারের সম্পর্ক ছাড়াও অন্য সম্পর্ক ছিল আমার, বলতে শুরু করলেন সমীর রায়। কিন্তু বিশ্বাস করুন, সেই সম্পর্কটা কোনো ভালোবাসা বা প্রেমের সম্পর্ক নয়। সি হ্যাড এ ট্রিমেন্ডাস সেক্স। প্রচণ্ড একটা যৌন আবেদন ছিল মালঞ্চর, আর বলতে সংকোচ করব না, তাতেই আমি ট্র্যাপড হয়েছিলাম। প্রায় রাত 12টার পর আমি লুকিয়ে লুকিয়ে হিন্দুস্তান রোডে ওর বাড়িতে যেতাম। তারপর পিছনের লোহার ঘোরানো সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যেতাম। বুঝতে পারতাম কি জঘন্য নেশায় আমি জড়িয়ে পড়েছি, বাট আই কুড নট গেট আউট অফ ইট। হত্যার রাত্রে ক্লাব থেকে বের হয়ে সোজা আমি হিন্দুস্তান রোডে মালঞ্চর বাড়িতে যাই। আর তখন কটা হবে ডক্টর রায়? ঠিক মনে নেই, তবে
রাউন্ড অ্যাবাউট 12:30 পৌনে একটা হবে। যে পথে আমি রোজ যাই সেই পথেই ওপরে গেলাম। বাথরুমের দরজাটা খোলাই পেয়েছিলেন? হ্যাঁ। তারপর? বাথরুম অন্ধকার ছিল, চেনা পথ। ঘরে পা দিয়ে দেখি ঘরও অন্ধকার। পরের দিন সকালে দরজা ভেঙে কিন্তু সুশীল চক্রবর্তী ঘরের আলোটা জ্বলছিল দেখতে পায়। আমি ঘরের আলোটা জ্বালাই এবং জ্বালাতেই দেখলাম মালঞ্চ চেয়ারে বসে আছে আর তার গলায় ফাঁস। বুঝতে আমার কষ্ট হয়নি, সি ওয়াজ ডেড। বুঝতেই পারছেন আমার তখনকার মনের অবস্থা। কিভাবে যে ঘর থেকে বের হয়ে বাথরুমে ঢুকেছি জানি না। তারপর সিঁড়ি দিয়ে নেমে ছুটতে ছুটতে এসে গাড়িতে স্টার্ট দিতে গিয়ে দেখি সদরে একজন দাঁড়িয়ে আছে। কে সে জানি না, ভালো করে তাকাইনি। তবে সে যে আমায় ছুটে গাড়িতে গিয়ে উঠতে দেখেছিল সেটা ঠিকই। দরজার কাছে যে দাঁড়িয়েছিল সে পুরুষ না নারী? পুরুষ। মনে হলো কিরিটি যেন একটু অন্যমনস্ক হয়ে কি বুঝি ভাবছে। রাত 12:15টার সময়ও বাথরুমের দরজাটা তাহলে খোলাই ছিল, পরে সামওয়ান সেটা বন্ধ করে দিয়েছিল। আশ্চর্য, কথাটা আমার মাথায় আগে আসেনি কেন? কিরিটি কথাগুলো যেন কতকটা আত্মগতভাবে বলে গেল। কিছু বলছেন কিরিটি বাবু? একটা চাবির কথা ভাবছি। চাবি? হ্যাঁ, মালঞ্চ শয়নঘরের ইয়েল লকের ডুপ্লিকেট চাবিটার কথা ভাবছি ডক্টর রায়। সেটাও ছিল সুরজিৎ ঘোষালের কাছে। হ্যাঁ, তার কাছেই থাকতো সেটা। ঠিক আছে ডক্টর রায়, আপনি এখন বাড়ি যান। পরের দিনই কিরিটি চট্টরাজকে সঙ্গে নিয়ে হাজতে গেল সুরজিৎ ঘোষালের সঙ্গে দেখা করতে। দেখা গেল সুরজিৎ ঘোষাল একটি খাটিয়ার ওপর বসে আছেন। প্রচণ্ড গরম ঘরটার মধ্যে ঘামছিলেন সুরজিৎ ঘোষাল। এই কয়দিনেই তার চেহারা যেন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। মিস্টার ঘোষাল, কিরিটির ডাকে সুরজিৎ ঘোষাল বিষণ্ণ দৃষ্টি তুলে তাকালেন। হিন্দুস্থান রোডের বাড়ির সদরের আর মালঞ্চের ঘরের ইয়েল লকের ডুপ্লিকেট চাবি দুটো আপনার কাছেই থাকতো না? হ্যাঁ, কিন্তু যে চাবি রিংয়ে ওই চাবি দুটো ছিল সেটা ওই ঘটনার দিন 7 আগে হারিয়ে যায়। কি করে হারালো? জানি না। আমার মনে হয় যাতে আমি যখন তখন সেখানে না যেতে পারি, সারপ্রাইজ ভিজিট না দিতে পারি, সেই জন্য মালঞ্চই রিংটা সরিয়েছিল। কেন আপনি সারপ্রাইজ ভিজিট দিতেন? আগে কখনো দিলাম না, এবার প্রয়োজনও বোধ করিনি। কিন্তু মানদার কাছ থেকে যখন জানতে পারলাম আমি চলে আসার পর প্রায় রাত্রে মালঞ্চর ঘরে দীপ্তেন ভৌমিক আসে, তখন আমি 2-4 বার সারপ্রাইজ ভিজিট দিয়েছি। আচ্ছা, আপনি কোনোদিন কি দীপ্তেন ভৌমিককে মালঞ্চর ঘরে পেয়েছেন? না, কিন্তু আমি দুরাত্রে অন্তত টের পেয়েছি তার ঘরে লোক ছিল। কথাবার্তা শুনেছি, ঘরে আলো জ্বলতে দেখেছি, কিন্তু নিঃশব্দে তালা খুলে ঘরে ঢুকে দেখেছি ঘরের আলো নেভানো, মালঞ্চ ঘুমোচ্ছে। কিরিটি মৃদু হেসে বলল, চোরের ওপর বাটপাড়ি। আপনি কি বলতে চান তাহলে? হ্যাঁ, আপনার আসার আগেই তার কাছে সংবাদ পৌঁছে যেত যে আপনি আসছেন। সঙ্গে সঙ্গে ঘরের লোক বাথরুম পথে পিছনের ঘোরানো সিঁড়ি দিয়ে সটকে পড়ত। আপনি তাই কোনোদিনই পাখিকে খাঁচার মধ্যে দেখেননি। কি বলছেন মিস্টার রায়? ইফ আই এম নট রং মিস্টার ঘোষাল, ওই মানদাই দুপক্ষের কাছ থেকে টাকা খেয়ে দুপক্ষের দৌত্যগিরি করত। মানদা? মানদার এই কাজ? আচ্ছা মিস্টার ঘোষাল, আপনি কি ডক্টর সমীর রায়কে ওই বাড়িতে প্রথম নিয়ে যান? হ্যাঁ, ডক্টর রায়ের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়। মাঝে মধ্যে মালঞ্চর পেটে প্রচণ্ড কলিক হতো, তাই আমি একবার ডক্টর রায়কে ডেকে আনি। ডক্টর রায় তাকে তখন পেথিডিন ইঞ্জেকশন দেন। ক্রমশ সেই পেথিডিনে মালঞ্চ অ্যাডিক্টেড হয়ে যায়। আপনি তাহলে পেথিডিনের ব্যাপারটা জানতেন? জানতাম, কিন্তু বুঝতে পারিনি কি করে মালঞ্চ পেথিডিন জোগাড় করত। শুনলে আপনি হয়তো অবাক হবেন মিস্টার ঘোষাল, কিরিটি বলল। আমার ধারণা আপনার ওই বন্ধু ডাক্তার সমীর রায় তাকে পেথিডিন সাপ্লাই করতেন। না না মিস্টার রায়, আপনি কি বলছেন? অ্যাবসার্ড। আমি জানি ডক্টর রায় ওকে পেথিডিনের অভ্যাস ছাড়াবার জন্য সর্বদাই চেষ্টা করতেন, ওকে বকাঝকা করতেন। আবার গোপনে তিনিই পেথিডিন জোগাড় করে দিতেন মালঞ্চকে, কারণ ডক্টর সমীর রায়ের মালঞ্চকে প্রয়োজন ছিল। কি বলছেন আপনি? ঠিকই বলছি, যদিও আপনি বিশ্বাস করতে পারবেন না,
কিন্তু এই পৃথিবীর রহস্য চাইতেও বড় রহস্য আপনার অজ্ঞাতে ওই হিন্দুস্তান রোডের বাড়িতেই দানা বেঁধে উঠেছিল। বড় রহস্য? হ্যাঁ, চোরা কারবার, হ্যাস হিসের চোরা কারবার। না না, তা কখনোই হতে পারে না কিরিটিবাবু। ওই হিন্দুস্তান রোডের নিচের একটা ঘর সর্বদা তালা দেওয়া থাকতো, আপনার নজরে পড়েনি? কিরিটির প্রশ্ন। পড়েছে, কিন্তু আমি ভেবেছি এমনিতেই বুঝি তালা দেওয়া থাকে ঘরটায়। সেই ঘরেই একটা দেওয়াল আলমারির মধ্যে থাকতো চোরাই মাল, ওইখানেই এসে জমা হতো, তারপর ওখান থেকেই পাচার হতো তার উদ্দিষ্ট পথে। মালঞ্চ এইসব করতো? একা মেয়ে মানুষ কি তা করতে পারে? না তাই সম্ভব। ওই দলে আরো কে কে আছে জানি না, তবে তাদের মধ্যে দুজনকে আমরা জানতে পেরেছি। তারা হলেন দীপ্তেন ভৌমিক আর শ্রীমতী ডলি দত্ত। আর বাদ বাকি যারা আছে এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তাই তাই ইদানিং টাকার কথা কখনো বলতো না মালঞ্চ। আমি ভেবেছি দীপ্তেন ভৌমিক ওকে টাকা দিচ্ছে দু হাতে। এখন মনে হচ্ছে আমি যদি ওকে খুন করতে পারতাম। জেল হাজত থেকে একসময় বের হয়ে এলেন কিরিটি ও চট্টরাজ, এবং চট্টরাজের গাড়িতেই লালবাজার যেতে যেতে কিরিটি বললেন, বর্তমান হত্যা মামলার একটা জটিল পয়েন্টের সমাধান আজ পেয়ে গিয়েছি মিস্টার চট্টরাজ। কি করে সমাধান হলো? চট্টরাজ শুধালেন। ওই ডুপ্লিকেট চাবি যেটা হারিয়েছেন ঘোষাল। হারায়নি, তবে সেটা চুরি গিয়েছে। কে চুরি করেছে? মালঞ্চ? হ্যাঁ, এক ফাঁকে সুরজিৎ ঘোষালের পকেট থেকে মালঞ্চই সরিয়ে ফেলেছিল চাবিটা, কিন্তু বেচারি ভাবতেও পারেনি যে ওই চাবি শেষ পর্যন্ত হবে তার মৃত্যুবান। তাহলে কি মিস্টার রায়? হ্যাঁ মিস্টার চট্টরাজ, ওই চাবির সাহায্যেই হত্যাকারী সে রাত্রে কোনো এক সময়ে মালঞ্চর ঘরে ঢুকে তার কাজ শেষ করে বের হয়ে এসেছিল সকলের অলক্ষ্যে, যখন সম্ভবত সে পেথিডিনের নেশায় বুঁদ হয়েছিল। সত্যি বলছেন? হ্যাঁ, আমার অনুমান যদি মিথ্যা না হয় তো 11:30 থেকে 11:45 মধ্যে কোনো এক সময় ব্যাপারটা ঘটেছিল। মালঞ্চ নিশ্চিন্ত ছিল সুরজিৎ ঘোষালের পকেট থেকে চাবিটা হাতিয়ে নিয়ে, কিন্তু সে বুঝতে পারেনি যে নাগরের হাতে সে চাবিটা তুলে দিয়েছিল সে সেই চাবির সাহায্যেই তার ঘরে ঢুকে তার গলায় মৃত্যু ফাঁস দেবে। চলুন মিস্টার চট্টরাজ, একবার হিন্দুস্তান রোডের বাড়িটা হয়ে যাওয়া যাক। সুশান্ত মল্লিককে কয়েকটা প্রশ্ন করব। চট্টরাজকে নিয়ে কিরিটি যখন হিন্দুস্তান রোডের বাড়িতে পৌঁছালো তখন সুশান্ত মল্লিক তার ঘরেই খাটের উপর বসে একা একা নিশ্চিন্ত মনে সিগারেট টানছিল। ওদের দুজনকে ঘরে ঢুকতে থেকে উঠে দাঁড়ালো। বসুন বসুন সুশান্তবাবু, আপনার কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। জিনিস? কি জিনিস? এই বাড়ির সদরের আর মালঞ্চের ঘরের দরজার ডুপ্লিকেট চাবি কি দুটো? ডুপ্লিকেট চাবি? হ্যাঁ, যেটা মালঞ্চ হাতিয়েছিল সুরজিৎ ঘোষালের পকেট থেকে, তারপর চোরের ওপর বাটপাড়ি করে তার কাছ থেকে আপনি যেটা হাতিয়েছিলেন। কি বলছেন কিরিটিবাবু? আমি সে চাবির সম্পর্কে কিছুই জানি না। অস্বীকার করে কোনো লাভ নেই সুশান্তবাবু, আমি জানি সে চাবি আপনি হাতিয়েছিলেন কোনো এক সময়। বিশ্বাস করুন, সত্যি সে চাবি সম্পর্কে আমি কিছুই জানি না। কিরিটি উঠে দাঁড়ালো। চলুন মিস্টার চট্টরাজ। তারপর একটু এগিয়েই কিরিটি ফিরে দাঁড়ালো। হ্যাঁ, একটা কথা সুশান্তবাবু, মিস্টার চট্টরাজ কিন্তু জানতে পেরেছেন মালঞ্চর হত্যাকারী কে? কে? কে মালঞ্চকে হত্যা করেছে? আপনি তো জানেন। আমি জানি? হ্যাঁ, আপনি জানেন সুশান্তবাবু। কিরিটির গলার স্বর গম্ভীর। আপনি বলতে চান সে রাত্রে আপনি তাকে দেখেননি? আমি দেখব কি করে? আমি তো সে সময় তখন এবারের ত্রিসীমানাতেও ছিলাম না। ইউ আর টেলিং লাই। আপনি মিথ্যা কথা বলছেন সুশান্তবাবু। আপনি ওই সময়টা এই বাড়ির আশেপাশে বা বাড়ির মধ্যেই কোথাও ছিলেন, নচেত আপনি জানলেন কি করে যে মালঞ্চকে হত্যা করা হয়েছে? সে আর সাড়া দেবে না। বিশ্বাস করুন, আমি তাকে হত্যা করিনি। তবে সে রাত্রে আপনি কেন ঘোরানো সিঁড়িপথে চোরের মতো মালঞ্চর ঘরে ঢুকেছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম ঠিকই, কিন্তু she was dead at that time. She was dead. সে রাত্রে চোরের মতো কেন এসেছিলেন এ বাড়িতে?
সেদিন তাকে আমি দুপুরে ফোন করেছিলাম, বলেছিলাম তার প্রস্তাবেই আমি রাজি। আপাতত 10,000 টাকা পেলে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে প্রস্তুত আছি। সে বলেছিল রাত 12:30 নাগাদ এসে টাকাটা নিয়ে যেতে, আর ওই পেছনের সিঁড়ি দিয়েই ওপরের ঘরে গিয়ে সে টাকা নিয়ে আসতে বলেছিল আমায়। কিন্তু ঘরে ঢুকে যখন দেখলাম সে মৃত, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে, তখন আমি সঙ্গে সঙ্গে পালাই। তাহলে আপনিও সে রাত্রে তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখেছিলেন? হ্যাঁ। মিস্টার চট্টরাজ, ওকে অ্যারেস্ট করুন, কিরিটি গম্ভীর গলায় বললে। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, মালাকে আমি খুন করিনি। কান্নায় ভেঙে পড়ল সুশান্ত মল্লিক। পরের দিন সংবাদপত্রে বড় বড় হরফে প্রকাশিত হলো, মালঞ্চ মল্লিকের স্বামী সুশান্ত মল্লিক স্ত্রী হত্যার অপরাধে গ্রেপ্তার। বেলা তখন 9:30। লালবাজারে মিস্টার চট্টরাজের অফিস ঘরে এসে ঢুকলো কিরিটি। আসুন, মিস্টার চট্টরাজ বললেন। দেখেছেন বোধহয় আজ নিউজ পেপারে নিউজটা ফ্ল্যাশ করা হয়েছে। দেখেছি, কিন্তু আপনাকে যেমন বলেছিলাম ফোন করেছিলেন? কিরিটি শুধালো। হ্যাঁ, এখনই হয়তো আসবেন ওরা। আধ ঘন্টার মধ্যেই প্রথমে ডক্টর সমীর রায় এবং তার পৌঁছবার মিনিট 10 পরেই দীপ্তেন ভৌমিক এসে পড়লেন। কিরিটি বললে, মিস্টার ভৌমিক, ডক্টর রায় খুব অবাক হচ্ছেন বোধহয় আপনারা। কেন এ সময় ফোনে আপনাদের জরুরি তলব দিয়ে মিস্টার চট্টরাজ এখানে ডেকে আনিয়েছেন, তাই না? দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। শুনুন, উনি মালঞ্চর হত্যাকারীকে শনাক্ত করতে পেরেছেন। দুজনেই একসঙ্গে অর্ধস্ফুট প্রশ্ন করলেন, কে কে? যখন আপনাদের ডেকে আনা হয়েছে জানতে পারবেন বইকি, একটু ধৈর্য ধরুন। এরপর গম্ভীর কণ্ঠে কিরিটি বলল, ডক্টর রায়, সেরাত্রে চিনতে পারেননি আপনি কাকে হিন্দুস্তান রোডের সদরে দেখেছিলেন? না। যার কাছে ওই বাড়ির সদর দরজা আর দোতলার মালঞ্চর ঘরের ডুপ্লিকেট চাবি দুটো ছিল, তাকেই আপনি দেখেছিলেন। ডুপ্লিকেট চাবি? হ্যাঁ, আপনাকে মালঞ্চ দেবী দেননি সে চাবিটা? না। দীপ্তেনবাবু আপনাকে? না। মিথ্যা বলছেন দীপ্তেনবাবু। সুরজিৎ ঘোষালের পকেট থেকে হাতিয়ে মালঞ্চ আপনাকে দিয়েছিল ডুপ্লিকেট চাবিটা, যাতে আপনি যে কোনো সময়ই ওই ঘরে আসতে পারেন। বলতেই হবে, আপনার মস্তিষ্ক সত্যিই রীতিমতো উর্বর। ব্যঙ্গভরা গলায় দীপ্তেন ভৌমিক বললেন, দীপ্তেনবাবু, আমি কিরিটি রায়, এবং কিরিটি রায় বলতে যে কি এবং কতখানি বোঝায় তা আপনার সম্ভবত জানা নেই বলেই এখনো আপনি পালাবার পথ খুঁজছেন। আপনি জানেন না যে আপনার ফাঁদে আপনি নিজেই জড়িয়ে পড়েছেন। ফাঁদে? হ্যাঁ, পরে কোনো এক সময় এসে বাথরুমের দরজাটা বন্ধ করে দিয়ে ওই চাবির সাহায্যেই আবার পরে এক সময় রাত্রে এসে প্রথমে সদর ও পরে মালঞ্চ শোবার ঘর খুলে ভিতরে প্রবেশ করেছিলেন আপনার ফেলে যাওয়া সিগারেট কেসটা নেবার জন্য। কিন্তু আপনি ভাবতেও পারেননি ইতিমধ্যে সেটা ডলি দত্ত এসে নিয়ে গিয়েছে, আর সিগারেট কেসটা না পেয়েই আপনি ফিরে যাওয়ার সময় বাথরুমের দরজাটা ভিতর থেকে বন্ধ করে যান। অ্যান্ড দ্যাট ওয়াজ ইয়োর সেকেন্ড থট। একবারও আপনার মনে হলো না যে মালঞ্চকে হত্যা করলো সে কোন পথে বের হয়ে যাবে, এবং সে ব্যাপারটা প্রথমেই পুলিশের মনে জাগতে পারে। চট্টরাজের ঘরের মধ্যে যেন একটা শ্বাসরোধকারী স্তব্ধতা নেমে আসে। দীপ্তেন ভৌমিক স্থির দৃষ্টিতে কিরিটির দিকে তাকিয়ে নিঃশব্দে বসে থাকেন। ডক্টর সমীর রায়ও স্তব্ধ। কিরিটির ঋজু কণ্ঠস্বর আবার শোনা গেল, আপনি হত্যাকাণ্ডটা যথেষ্ট কুল ব্রেনেই পরিকল্পনা করেছিলেন, অ্যান্ড ইট ওয়াজ প্রি প্ল্যান্ড মার্ডার। সুরজিৎ ঘোষালের নাম লেখা একটা রুমাল সেই কারণেই আপনি হাতিয়েছিলেন পূর্বাহ্নে। যদিও জানি না কি করে সেটা আপনার হস্তগত হয়েছিল। আশ্চর্য হবে না যদি শুনি যে আপনার প্রেয়সী সেটা আপনার হাতে তুলে দিয়েছিল। সবই প্ল্যান অনুযায়ী হয়েছিল, কিন্তু আপনার সেকেন্ড থট অনুযায়ী ওভার কনসাস হতে গিয়ে আপনি যদি ওই ঘরে ফিরে এসে বাথরুমের দরজাটা
বন্ধ করে না যেতেন, তাহলে ওই চাবির প্রশ্নটি আমার মাথায় হয়তো এত সহজে ওকে দিত না। আর আপনিও ওই একটিমাত্র ভুলের জন্য এত সহজে এক্সপোজড হয়ে যেতেন না। ওই একটিমাত্র ভুলই আপনার গলায় ফাঁস দিয়েছে দীপ্তেনবাবু। দরজার দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। ওখানে 3-4 জন সার্জেন্ট দাঁড়িয়ে আছে। মিস্টার চট্টরাজ প্রস্তুত হয়েই আপনাকে আজ এখানে ডেকে পাঠিয়েছেন, আর আপনার মনে নিশ্চয়তা আনবার জন্যই আজকের সমস্ত কাগজে সুশান্ত মল্লিকের গ্রেপ্তারের সংবাদটা ফ্ল্যাশ করা হয়েছিল। আপনি হয়তো ভাববেন দীপ্তেনবাবু, মালঞ্চকে আপনি যে হত্যা করেছেন, পুলিশের হাতে তার কোনো প্রমাণ নেই। কিন্তু মালঞ্চ হত্যার কোনো প্রত্যক্ষ প্রমাণ পুলিশের হাতে না থাকলেও হ্যাশি সিগারেটের চোরা কারবারের সঙ্গে যে আপনি লিপ্ত ছিলেন, তার অনেক প্রমাণই পুলিশের হাতে এসেছে। আদালতে যখন আপনি সোমনাথ ভাদুরীর সওয়ালের সামনে দাঁড়াবেন, তখন দেখবেন মুক্তির কোনো রাস্তাই খোলা নেই। থামল কিরিটি, তারপর চট্টরাজের দিকে তাকিয়ে বলল, মিস্টার চট্টরাজ, আপনার কাজ এখন আপনিই করুন। মিস্টার চট্টরাজ বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার ভৌমিক। দীপ্তেন ভৌমিক নিঃশব্দে চট্টরাজের দিকে তাকালেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।